এরপর শুদ্ধর বুকে কপাল ঠেকিয়ে কান্নামাখা গড়ায় বলে, ওই মেয়েকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি মরে যাব। শুদ্ধ ফারার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। নিজেকে সামনে দুহাতে ফারার মুখ উঁচু করে ধরে। এরপর গাল মুছে দিয়ে বলে মৃদু স্বরে, বলে, এসব ফালতু কথা একদম বলবে না। আমার ফারহা তুমি, আমার বুক খাঁচার বাঘিনী পাখি আমার ফারহা। আমার ফারহা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না, বুঝছো তুমি? ফারা শুদ্ধর হাত আবারও ঝাড়া দিয়ে রেগে বলে, তুমি সব মেয়েদের পিছে পড়ে থাকো, সবাইকে সুন্দর বলো, সবার সাথে হেসে কথা বলো, শুধু আমার সাথে কথা বলো না ঠিক করে, শুধু কাঁদাও আমায় সুন্দর বলো না। শুদ্ধর এত রাগ চিন্তার মাঝেও ফারার বাচ্চামি দেখে হাসি পায়। যেন কোনো বাচ্চাকে একটা চকলেট কম দিয়ে অন্য বাচ্চাকে একটা চকলেট বেশি দেয় গাল ফুরিয়েছে এমন। শুদ্ধ নিজেকে না দমিয়ে হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ফারা ভেজা চোখেই রেগে তাকায় শুদ্ধর দিকে। বাইরে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ালে শুদ্ধ পেছন থেকে ফারাকে জড়িয়ে নেয়। ফারা কেঁপে ওঠে। শুদ্ধ ফারার ডান গালের সাথে তার বাম গাল লাগিয়ে ঠান্ডা গলায় বলে, সবাই শুধু সুন্দরী, আর আমার ফারহা পাখি আগুন সুন্দরী। ফারা থম নেমে যায়। শুদ্ধ আবারও বলে, তুমি জানো আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য? দুনিয়া উল্টে গেলেও আমার ফারহা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না। ফারা নাক টেনে বলে, তুমি তো তোমার আম্মুর বাধ্য ছিলে। তোমার আম্মু ওই মেয়েকে পছন্দ করেছে, তুমি একটু পর আমায় আর মানবে না। শুদ্ধ রাগ হলো ফারার আঙ্গুলের ভাঁজে তার দুহাতের আঙ্গুল গড়িয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, আমি যখন কাঁদবো তখন একটু একটু কাঁদবে, আর কখনো এভাবে এত বেশি কাঁদবে না, বলছি তো। আমার আগুন সুন্দরী ফারহা পাখি ছাড়া আর কেউ আমার অর্ধাঙ্গিনী হবে না। মাকে ভালোবাসি কিন্তু বউকে বাদ দিয়ে ভালোবাসি না, বুঝছো? ফারা ঢোক গিরে বলে। ছাড়ো আমায়। শুদ্ধ মৃদু স্বরে বলে। ইচ্ছে করছে না। ফারা নড়ে চড়ে উঠে রেগে বলে, ছাড়বে আমায়? দরদ দেখাবে একজনকে নিয়ে, বিয়ে করবে মায়ের পছন্দ করা মেয়েকে। ছেলে ছাড়া কেউ আংটি পরে মেয়েকে? আমি তো বাচ্চা না, তুমি সব জানতে। কথাগুলো বলতে বলতে গলা ভেঙে আসে। শুদ্ধ বিরক্ত হলো। ফারার গালের সাথে তার গাল ঘষে ফারা কেঁপে ওঠে। শুদ্ধ ফারাকে ছেড়ে ফারার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, আচ্ছা, তাহলে সামিয়াকেই বিয়ে করব। কবে করব ডেটটা ফিক্সড করে দাও। ফারা শুদ্ধর বুকে ধাক্কা দিয়ে রেগে বলে। তুমি একটা অসভ্য ছেলে, আবার আমাকে কাঁদাচ্ছ। শুধু মৃদু হেসে ফারার দুহাত তার দুহাতে আঁকড়ে ধরে। দুহাত জমা করে হাতে উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে বলে। ভালোবাসি ফারহা পাখি। ফারা মাথা নিচু করে নেয়। শুধু মাথা নিচু করে রাখা ফারার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম না ফারহা, আমি গ্রামের ছেলে। আমার মা গ্রামের। গ্রামে শহরের মতো কালচার না। মা শহরে মানুষদের মতো এত কিছু ভাবেনি, আমাকেও বলেনি। তুমি একটা প্রশ্নের উত্তর দিবে আমাকে? ফারা উত্তর করে না, শুধু নিজেই প্রশ্ন করে। আমার ভালোবাসা তুমি কি কখনো অনুভব করতে পারো না ফারহা? ফারা মাথা নিচু করেই উত্তর দেয়। কিভাবে করব? তুমি আমাকে কখনো বলেছো নাকি বুঝিয়েছো? শুধু ভাবলো আসলেই তো। সে কি কখনো বলেছে নাকি বুঝিয়েছে? উল্টে যখন থেকে বুঝেছে ফারা তার প্রতি উইক, তখন থেকে শুধু আর অন্যদের দিয়ে জ্বালায়। ভারী অন্যায় হয়ে গিয়েছে এটা। মৃদু স্বরে বলে, তুমি তো আমাকে বলোনি, বুঝাওনি। তাহলে আমি কিভাবে বুঝলাম আমার ফারহা পাখি আমায় অনেক বেশি ভালোবাসে? ফারা ঢোক গিলে বলে। আমি ভালোবাসি না কাউকে। শুদ্ধ হেসে বলে, ভালোবাসা হৃদয়কে দিয়ে অনুভব করতে হয় ফারহা পাখি, বুঝছো? ফারা নাক টেনে বলে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শুধু হেসে ফেলে, অতঃপর বলে, তবে এত কাঁদলে কেন? এতে ইনসিকিউর ফিল কেন করো? ফারা শুদ্ধর দিকে চেয়ে বলে, যখন আমি কোনো ছেলের কোলে উঠে বসে তোমায় বলবো আমি তো তোমায় ভালোবাসি, তুমি এখন অনুভব করো, তখন বুঝবে আমি কেন কেঁদেছি। হাত ছাড়ো আমার। মুহূর্তেই শুদ্ধর চোখ মুখে রাগ ভর করে। অতঃপর বলে। তুমি কার কোলে উঠবে? ফারা মুখ বাঁকিয়ে বলে, তোমাকে কেন বলবো? তুমি কাউকে সুন্দরী বলার আগে আমার কাছে শুনতে আসো তাকে সুন্দরী বলবে। শুধু চোখ ছোট ছোট করে তাকায় ফারার দিকে। শক্ত কণ্ঠে বলে, ভুলেও আমাকে জ্বালানোর জন্য ছেলে ঘাটতি ব্যাপারে নিজেকে জড়িও না। জান নিয়ে নিব একদম। ফারা কেঁপে ওঠে শুদ্ধর কথায়।
শুধু ছেড়ে দিল ফারার হাত। চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে ফারার দিকে চেয়ে বলে, তুমি চাইলে এখানে ঘুমাতে পারো, কেউ আসবে না, তবে দরজা আটকে ঘুমাও। ফারা নাক টেনে বলে, আমি ঘুমাবো না। তাহলে রেস্ট নাও। যা চোখের পানি নষ্ট করলে। আমি অবশ্যই ভাগ্যবান, এভাবেই কাঁদবে আমার জন্য। তোমার মুখ থেকে তো মধু বের হয় না, নোনতা জলটুকুই না হয় বের করো। কি আর করার, পোড়া কপাল আমার। ফারা রেগে বলে, তুমি আবার আমাকে উল্টোপাল্টা বলছো। শুধু হেসে বলে, কি বলো? আমার শব্দগুলো উল্টে পাল্টে গিয়েছে, কিন্তু আমার কাছে তো প্রতিটা বাক্য গোছানোই লাগছে। আমার মনে হয় আমার শোকে তোমার মাথার ছিটে কোনো দুষ্টু জিন বসে পড়েছে। ওরা বসে বসে পজিটিভ আর নেগেটিভ তারগুলোও সংযোগ উল্টে পাল্টে দিয়েছে, তাই আমার সুন্দর সুগঠিত বাক্যগুলোকে তোমার উল্টাপাল্টা লাগছে। তোমার দুষ্টু জিন তাড়ানোর একটা উপায় আছে আমার কাছে। উপায়টা হলো, ফারা রেগে বলে, শুদ্ধ ভাই। শুধু হেসে বলে আবার, আসলেই তোমার মাথার তার এলোমেলো হয়ে গিয়েছে ভাড়া। শিওর আমি। দেখো, যার বিয়ের খবর পেয়ে নাকের পানি চোখের পানি এক করলে, এখন তাকেই ভাই ভাই ডেকে চরম মূর্খতার পরিচয় দিচ্ছ। ফারা ভ্রুকুচকে শুধুর দিকে চেয়ে বলে, তুমি যাবে? শুধু মন খারাপের ভান করে বলে, জিন তাড়ানোর উপায় শুনবে না? না, শুনবো না, তুমি যাও। ওকে, যেহেতু শুনবে না, তবে বাস্তবায়ন করিয়ে দেখাচ্ছি। কথাটা বলেই শুধু হঠাৎই কয়েক পা এগিয়ে সেই ফারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারা বুঝতেই পারেনি অনুভূতির তীব্র শখ খায় মেয়েটা। শুধু মৃদু স্বরে বলে, সরি, বিয়ের আগে এভাবে জড়িয়ে ধরায়। তুমি সত্যি আগুন সুন্দরীর চেয়েও সুন্দর ভাড়া পাখি। ফারা ঢোক গিরে শরীর শিরশির করে। শুদ্ধ ছেড়ে দেয় ফারাকে। ফারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ ফারার দিকে চেয়ে গভীর গলায় বলে, ফারা, আই রিকোয়েস্ট ইউ, বিয়ের আগে এত সেজে কখনো আসবে না আমার সামনে বসছো। অ্যান্ড সরি। এরপর শুদ্ধ দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে যেতে যেতে বলে, দরজাটা আটকাও। মায়েরা বেডের এক কোণে বসে খাবার খাচ্ছে। তার একদম সামনে ইরফান বসে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার পানে। মায়েরা দুপা ভাঁজ করে কোলের উপর প্লেট নিয়ে খাবার খায়। একটু পর পর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায় নাকি? তবুও খাচ্ছে মেয়েটা। খোলা চুলগুলো সামনের দিকে হেরে এসেছে। ইরফান আরেকটু মায়রার দিকে চেপে বসে দুহাতে মায়রার চুলগুলো পেছন দিকে দিয়ে দেয়। মায়রা মাথা তুলে পিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার চুলগুলো বার কয়েক প্যাঁচায়, যাতে বারবার সামনে না আসে। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা কেমন করে তার দিকেই তাকিয়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, হোয়াট? মায়রা মুখের খাবার শেষ করে আবদার করে, আমি ইয়ানা আপুর কাছে যেতে চাই, আপনার সব কথা শুনবো, যেতে দিন না। ইরফান মায়রার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। দু চোখে কত আশা নিয়ে ইরফানের পানে চেয়ে আছে। ইরফান মায়রার বাম গালে হাত দিয়ে নরম গলায় বলে, ওকে ফাইন, নিয়ে যাব। সব খাবার শেষ করো ফাস্ট। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। হেসে বলে, সত্যি যেতে দিবেন? ইরফান ভ্রু কুচকে তাকায় মায়রার দিকে, ঠোঁট বাঁকায় সূক্ষ্ম অতপর বলে, স্টুপিড, খাবার ফিনিশ করো, আদারওয়াইজ অ্যাগেইন ডোর লক করে চলে যাব। মায়রা দ্রুত খাবারে মনোযোগ দেয়। কিছুক্ষণের মাঝে খাবার শেষ করে ইরফানের পায়ের উপর প্লেটটা রেখে বলে, শেষ। ইরফান ভ্রু কুচকে বলে, আমাকে দিচ্ছ কেন? মায়রা জিব্বায় কামড় দিয়ে প্লেটটা আবার নিয়ে বেড সাইড টেবিলে রাখে। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে একটা দৌড় দেয়। ইরফান বিরক্ত হয়, বিড়বিড় করে। স্টুপিড বাঁদর। মায়রা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ফটাফট পানি খেয়ে নেয়। এরপর বেডের দিকে খেয়াল করলে দেখলো সে যে লেহেঙ্গা পরে ছিল সেই লেহেঙ্গা। মায়রা অবাক হয়ে তাকায়। এই লেহেঙ্গা তো মাত্র ওয়াশরুমে ভেজা দেখে আসতো, এখন বেডের উপর শুকিয়ে গেল কিভাবে? ইরফানের দিকে তাকালে দেখলো ফোনে কারোর সাথে কথা বলছে। গায়ে শার্ট নেই দেখে শরীর কেমন শিউরে উঠল। ডান হাত উঠিয়ে গলায় হাত বোলায়। কিছুক্ষণ আগে এই লোক কতগুলো যে চুমু খেয়েছে, গলায় ভাবতেই কেমন হাঁসফাঁস লাগলো। চোখ নামিয়ে নিল নিজেকে সামনে। ইরফানের পেছনে দাঁড়িয়ে বলে, শুনুন। ইরফান মায়রার ডাকে পিছু ফিরে মায়রার দিকে তাকায়। এরপর ওপাশের ব্যক্তিকে বলে, হোল্ড। মায়রার উদ্দেশ্যে বলে। হোয়াট? মায়রা মিনমিন করে বলে,
ওই লেহেঙ্গা তো ভিজে গিয়েছে, আবার শুকিয়ে গেল কিভাবে? ইরফান বেডের উপর রাখা লেহেঙ্গার দিকে তাকায়, আবারও মায়রার দিকে চেয়ে বলে, গাধা, এটা সেম ডিজাইনের আরেকটি লেহেঙ্গা, ফার্স্ট পরে নাও, গো। মায়রা অবাক হয়ে বলে। এটা কোথায় পেলেন? মায়রার বোকা বোকা প্রশ্নে ইরফান ভ্রু কুঁচকে বলে। কুড়িয়ে পেয়েছি, স্টুপিড। মায়রা বোকা চোখে তাকায় ইরফানের দিকে, মুখ বাঁকিয়ে উঠে ঘুরে বেডের কাছে যায়। সে ভেবেছিল নর্মাল একটা জামা পরেই তাকে যেতে হবে। খুশি হলো ভীষণ আরেকটি এমন জামা পেয়ে, কিন্তু পরবে কোথায়? ইরফানের দিকে তাকিয়ে বলে। আপনি যান। ইরফান কথা না বাড়িয়ে বেলকনিতে চলে গেল। মায়েরা ফটাফট লেহেঙ্গাটা পরে নেয়। ইরফান গায়ে শার্ট জড়িয়ে দরজা খুললে একটা মেয়ে ভেতরে আসে, জিজ্ঞেস করে, কতক্ষণ টাইম লাগবে? মেয়েটি আন্দাজ করে সময় বলে দিলে ইরফান চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা বোকা চোখে চেয়ে দেখলো ইরফানের প্রস্থান। মেয়েটা তো তাদের বাসায় ভাড়া করে আনা সেই আর্টিস্টদের মাঝের একজন। মায়েরা বুঝলো ইরফান এই মেয়েকে তাকে সাজানোর জন্য ডেকেছে। মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে। মায়েরাকে মেয়েটি প্রায় 30 মিনিটের মতো সময় পুরোপুরি রেডি করিয়ে দিল। এর মাঝে ইরফান ঘরে প্রবেশ করে। মায়েরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। ইরফান শান্ত চোখে মায়েরার পানে চেয়ে আছে। মেকআপ আর্টিস্ট মেয়েটি রুম থেকে বেরিয়ে যায়। ইরফান এগিয়ে গিয়ে ডোর লক করে দেয়। এরপর মায়েরার সামনে দাঁড়িয়ে মায়েরার ঠোঁট জোড়ায় আঙুল চালিয়ে বলে। আবার এটা লাগিয়েছো? মায়েরা মিনমিন করে বলে। লিপস্টিক না লাগালে ভালো লাগবে না তো। ইরফান মায়েরার আড়ালে সূক্ষ্ম হাসে। মায়েরার দিকে এগিয়ে গেলে মায়েরা দ্রুত তার দু হাতে ইরফানের ঠোঁট চেপে মিনমিন করে বলে। আবার কি করবেন? ইরফান চোখ বুঝে ভারী শ্বাস ফেলে মায়েরার হাত সরিয়ে দিয়ে বলে, কিছু করবো না। ইউ নো আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড লিটল গার্ল। কথাটা বলে মায়েরা ঠোঁট জোড়ায় শব্দ করে একটা শুকনো চুমু আঁকে। মায়েরা চোখ নামিয়ে নেয়। ইরফান আর কিছু করল না। মায়েরার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরার ইচ্ছে করলো এই লোকটার মাথায় চুলগুলো কামিয়ে টাক বানিয়ে দিতে। বলবে কেন তাকে পছন্দ করে না? এটা শুনলেই মায়েরার এত রাগ হয়, কিন্তু তাকে বাইরে নিয়ে যাচ্ছে এই সব এখন বাদ দিল মায়েরা। ইরফান ইনায়ার ঘরের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, বাইরে বের হবে না। মায়েরা মাথা নেড়ে সম্মতি দেয়। ইরফানের ফোনে আবারও কল আসলে সে মায়েরার হাত ছেড়ে বলে। গো। মায়েরা ছাড়া পেয়ে দ্রুত ইনায়ার ঘরের ভেতর চলে যায়। ইরফান তার কাজে যায়। মায়েরার ইনায়ার ঘরে খুশি মনে ঢুকলেও ইনায়ার পাশে একজনকে দেখে হাসি মিলিয়ে যায়। ইনায়া মায়েরাকে দেখে বলে, মায়েরা এতক্ষণ কই ছিলে? দেখো কে এসেছে। মায়েরা জোরপূর্বক হেসে মাথা নাড়ায়। চোখের কোণে পানি ইনায়ের উদ্দেশ্যে বলল, আপু আমি আসছি, একটু দাঁড়াও। কথাটা বলেই দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ঘরের বাইরে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পাশ থেকে পরিচিত কণ্ঠ পায়। কেমন আছিস মা? মায়েরা নিজেকে সামনে নিল। ঘাড় বাঁকিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ভদ্রমহিলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সৎমা, তুমি কেমন আছো? মায়েরার মা মায়েরার সম্বোধনে অবাক হয়। কখনো তো এভাবে ডাকেনি মায়েরা তাকে। তার কোলে 4 বছরের একটা বাচ্চা। বাচ্চা ছেলেটি মায়েরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে। মায়েরা হেসে তার ছোট ভাইটাকে কোলে নেয়, শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে, গালে অসংখ্য চুমু খেয়ে বলে, আমার ভাইয়া কেমন আছে? বাচ্চা ছেলে লাবিব বোনের গলায় জড়িয়ে ধরে আধো আধো স্বরে বলে। মায়েরা লাবিবের গালে দুটো চুমু খেয়ে হেসে লাবিবের মতো করেই বলে, আমিও ভালো আছি ভাইয়া। লাবিব খিলখিল করে হেসে ওঠে। মায়েরা তার মায়ের দিকে চেয়ে বলে, বললে না যে কেমন আছো? ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই কি আমার উপর রাগ করেছিস মা? তুই তো জানিস লাবিবের বাবা কেমন। আমি চাইলেও তোর খোঁজ নিতে পারি না। এখানেও মায়েরা তার মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বলে, এসব বাদ দাও, লাবিব আমার কাছেই থাকুক, যাওয়ার আগে ওকে আমার থেকে নিয়ে যেও। একটু থেমে বলে, লাবিবের আব্বা আসছে। মায়ের মা ছোট করে বলে, তুই সত্যি ভালো আছিস তো মা? মায়েরা উল্টো ঘুরে যেতে যেতে বলে, ভালো থাকার জন্যই তো পরের মেয়েকে তাড়িয়ে দিয়েছ, ভালো না থেকে উপায় কি? মায়েরার মা ছলছল চোখে চেয়ে রইল। ইরফানের ফুপি এসে মায়েরার মায়ের সাথে টুকটাক কথা বলে তিনি নিজেকে সামলে ইরফানের ফুপির সাথে কথা বলায় সামিল হয়। মায়েরা লাবিবকে নিয়ে ইরফানের ঘরে গেল।
দরজা ভিড়িয়ে দিয়ে বেডের উপর বসে লাবিবকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। দুহাতে লাবিবের গাল ধরে ছোট ছোট অসংখ্য চুমু দেয়। লাবিব পিট পিট করে তার বোনকে দেখে, এক পর্যায়ে বলে। মায়েরা লাবিবের কপালের সাথে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদল। তার এই ছোট ভাইটাকে কতদিন পর দেখল। মায়ের উপর রাগ করে ওই বাড়িতে আর যায়নি। সে লাবিবকে দেখতে যেতে চাইতো, কিন্তু তার মা আর লাবিব এর বাবার কথা ভাবলে নিজেকে দমিয়ে রাখত। একটু পর নিজেকে সামলে লাবিবকে জিজ্ঞেস করে, আপুইকে মিস করছিলি ভাইয়া? লাবিব মায়েরার বুকে মাথা ঠেকিয়ে মন খারাপ করে বলে। মায়েরা লাবিবের গালে আবারও চুমু খেয়ে বলে, আপুই আজ অনেকগুলো চকলেট দিবে তোকে। লাবিব খুশি হয়। মায়েরা তার ছোট্ট ভাইটাকে কোলের মধ্যে গুটিসুটি মেরে বসিয়ে রাখে। যদিও এর সাথে তার রক্তের সম্পর্ক নেই, সম্পর্কে সৎ ভাই, তবে এই ভাইটাই কেবল তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেও বাসে। ইরফান একটা কাজে তার ঘরে এসেছে। মায়েরার কোলে একটা বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে তাকায়। এগিয়ে এসে কিছু না বলে মায়েরার কোল থেকে বাচ্চাটাকে দুহাতে নিয়ে বেডের ওপর বসিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে বলে, আরে কি করছেন? ইরফান রেগে বলে, স্টুপিড, তোমাকে ইনায়ার ঘরে রেখে এসেছি আর তুমি ছেলেদের কোলে তুলে বসে আছো? মায়েরা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকের সব কিছুতেই প্রবলেম। সে তার ভাইকে কোলে নিবে, এই লোকের কি অসহ্য একটা। লাবিব পিট পিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর হামাগুড়ি দিয়ে মায়েরার দিকে এগোলে ইরফান লাবিবের দিকে তাকিয়ে ধমকে বলে। স্টপ! লাবিব কেঁপে ওঠে। ইরফানের অমন শক্ত মুখে ধমক খেয়ে লাবিব কেঁদে দেয়। মায়েরা দ্রুত লাবিবকে কোলে নিয়ে ইরফানকে কিছু বলার আগে ইরফান রেগে পড়ে। ওকে আবার কোলে নিয়ে এসো, নামাও বলছি। মায়েরা তীব্র বিরক্তিতে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? অসহ্য লোক একটা। আমি আপনার জন্য এখন আমার ভাইটাকে কোলে নিতে পারবো না? ইরফান আবারও কিছু বলতে গিয়েও থেমে যায়। লাবিব ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটা ভীত চোখে তার দিকে চেয়ে আছে। ভাই কথাটা শুনে বোধহয় শান্ত হলো। অতপর ইরফান শান্ত স্বরে বলে, ও ওকে। কথাটা বলে তার ড্রয়ারে কিছু খোঁজে। মায়েরা মুখ বাঁকায়। তার ভাইটাকেও কাঁদাতে ছাড়লো না। ক্ষোভিষ্ঠ লাবিবের গাল মুছে দিয়ে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে, এটা তোর খবিস দুলা ভাই, বুঝলি? লাবিব পিট করে তার বোনের দিকে চেয়ে মায়েরার মতো করেই ফিসফিসিয়ে বলে। মায়েরা শব্দ করে হেসে দেয় লাবিবের কথা শুনে। লাবিব ও মায়েরার গলা জড়িয়ে হেসে ফেলে। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে রাতের অন্ধকার নেমে এসেছে। বিয়ে বাড়ির সকলের হই হুল্লোড়ে নেওয়াজ বাড়ি ভরপুর। পুরো বাড়িতে বিভিন্ন কালারের আলো জ্বলছে, নিভছে। ফাইজের বিয়ে পড়ানো মাত্র শেষ হলো। শুদ্ধ অসহায় চোখে চেয়ে ফাইজের কানে ফিসফিসিয়ে বলে, আমি আমার বোনকে দিয়ে দিলাম, এবার তোর বোনকে আমার দেওয়ার পালা। ফাইজ বিরক্ত হয়ে বলে। সারাদিন বিয়ে ছাড়া কিচ্ছু ভাবতে পারিস না। শুদ্ধ আকাশ থেকে পড়ার ভান করে বলে, ও মা গো, কবুল বলে মুখের বলি ফুটছে, তাও যে বলি নয়, একেবারে ভূতের মুখে রাম রাম বলি। বলছি, তুমি আমার বোনকে বিয়ে করার জন্য কি কি করছো সব ভুলে গিয়েছো বিয়াদব শালা? ফাইজ বিরক্ত হয়ে বলে, এখন আমি তোর আর ইরফানের বোন জামাই, সম্মান দিয়ে কথা বলবি। শুদ্ধ পাত্তা দিল না। মায়েরা লাবিবকে কোলে নিয়ে স্টেজের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছে সে। আড়াল থেকে দেখলো সবাই সবার মতো কথা বলতে আড্ডা দিতে ব্যস্ত। মায়েরা লাবিবকে কোল থেকে নামিয়ে লাবিবের কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। লাবিব বোনের কথা মেনে গুটিসুটি পায়ে স্টেজে যায় বাচ্চা ছেলে। সেভাবে কেউ খেয়াল করলো না। লাবিব স্টেজের নিচ থেকে ঝটপট দুহাতে দুটো জোতা নিয়ে মায়েরার কাছে দৌড় দেয়। মায়েরা লাবিবকে জড়িয়ে ধরে গালে টপাটপ 3টে চুমু খেয়ে বলে, আমার সোনা ভাইয়া। লাবিব হাতে জুতো ফেলে মায়েরার গালেও গুনে গুনে 3টে চুমু খেয়ে বলে। মায়েরা ফাইজের জুতো স্টেজের পেছনের খুব ভালো করে লুকিয়ে রাখলো। কেউ পাবে না এবার এই জুতো। এরপর লাবিবকে কোলে নিয়ে তার আগের ঘরে যায়। সেখান থেকে বেশ অনেকগুলো চিপস আর চকলেট নিয়ে নেয়। এরপর ইনায়ের ঘরে গিয়ে ইনায়ের পাশে লাবিবকে বসিয়ে লাবিবের সামনে চিপস চকলেট দেয়। লাবিব খুশি হয়। তার আপুই আগে নিয়মিত চকলেট দিত, এখন দেয় না, আদরও করে না। করবে কি করে? থাকেই তো না। বাচ্চাটি চকলেট রেখে মায়েরার দিকে তাকায়। মায়েরা হেসে ইনায়াকে দেখিয়ে বলে, এইটা তোর আরেকটা আপুই, এখানে বসে এগুলো খাবি। আমি একটা কাজে যাই। আচ্ছা ভাইয়া। লাবিব ঠোঁট উল্টে কেটে দেয়। মায়েরা লাবিবের গালে হাত দিয়ে বলে,
কি হয়েছে ভাইয়া, চকলেট কম হয়েছে, আরো দিব তো? লাবিব মায়রার গলা জড়িয়ে ধরে বলে। মায়রা লাবিবের পিঠে হাত বুলিয়ে দেয়। ঘরের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইনায়া অবাক হয়ে বলে। তোমার ভাই তো তোমায় খুব মিস করে মায়েরা। মায়রা ঝাপসা চোখে হেসে ফেলে। লাবিবকে ছাড়িয়ে চুমু খেয়ে বলে, এখন থেকে চকলেট দিব, তুমিও দিব, কাঁদলে কিছুই দিব না। লাবিব তার ছোট ছোট হাতে চোখ মুছে নেয়। ইনোসেন্ট মুখ করে বলে চকলেট খাওয়ায় মন দেয়। মায়রা লাবিবের চকলেট থেকে একটা কামড় দিলে লাবিব চেঁচিয়ে বলে। মায়রা চোখ ছোট ছোট করে বলে। লাবিব আর কিছু বলল না। তার আপুইয়ের চুমু লাগবে তার। চকলেটের সাথে স্যাক্রিফাইস করাই যাবে। মায়রা আর কিছু বলে না। ইনায়ার সব কাজিনদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কেমন আছো বাবা? ইরফান মায়রার মাকে সেভাবে চেনে না, তবে বিয়ের দিন একবার এই মহিলাকে দেখেছিল। এটা যে মায়রার মা সেটা সে জানে না। মায়রার কেউ একজন হবে এই ভেবেই উত্তর দেয়। জি ভালো। মায়রার মা মৃদু হেসে বলে, মায়েরা তোমার চেয়ে অনেক ছোট, ও একটু চঞ্চল, বেশি কথা বলে, মানিয়ে নিও বাবা, কেমন? ইরফান জিভ দিয়ে ঠোঁট ভেজায়। কি বলা উচিত বুঝতে পারছে না। মায়রার মা আবারও বলে, তুমি মনে হয় কথা কম বলো, কিন্তু মায়েরা তো খুব গোপারু, একটু একটু দুষ্টুমিও করে, তবে ওর মন কিন্তু খুব ভালো, বুঝেছো? ইরফান চুপচাপ শূন্য ভদ্রমহিলার কথা। মায়রার মা এবার ইরফানের গালে হাত দিয়ে বলে, আমার মেয়েটা দেখে রেখো বাবা। ইরফান এবার বুঝলো এটা মায়রার মা, কিন্তু সে কথাটা বলছে সে অ্যান্সার দিতে খুবই বিব্রত বোধ করছে। সাথে গালে হাত দেয়া একটু অস্বস্তি হলো। এসব ব্যবহারে সে অভ্যস্ত নয়। ফাইজ স্টেজ থেকে নেমে জুতো পরবে, কিন্তু সে তার জুতো খুঁজে পায় না। কি জ্বালা! তার বিয়েতে কত বাধা আসতো, সব মিটিয়ে কবুল তো বলল, কিন্তু এখন যে তার লিটল কুইনকে একটুখানি দেখবে সে আশাতেও কে যেন 100 বালতি পানি ঢেলেছে। শুদ্ধ পাশ থেকে বলে, পায়ে মেহেদি দিয়েছিস নাকি? ফাইজ রেগে বলে। আমার জুতো কই? মেজাজ খারাপ। শুদ্ধ ফাইজের পাশ থেকে নেমে ফাইজের জুতো খুঁজল, আসলেই নেই। গেল কোথায়? তখন মায়রা, ফারা, সব ইনায়া, সব কাজিন স্টেজ থেকে সামনে এসে উপস্থিত হয়। মায়রা চিন্তিত কণ্ঠে বলে, ভাইয়া কিছু খুঁজছেন? শুধু মাথা নিচু করে বলে, ফাইজের জুতো কই গেল? এখানেই ছিল। কথাটা বলে মাথা তুলে তাকায় মায়রা। ফারা সহ একদম মেয়ে দেখে শুধু ভ্রু কুচকে নেয়। কিছু যেন বুঝলো, এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ফাইজের জুতো না দিলে কিন্তু তোমার বান্ধবীর শ্বশুরবাড়ি যাওয়া হবে না মাইরা। মায়রা হেসে বলে, আপনারা জুতো না পেলে ফাইজ ভাইয়ার আর বউয়ের মুখ দর্শন হবে না, এভাবে ভাবুন। শুদ্ধর পাশে নাসিম এসে দাঁড়িয়ে বলে। মায়রা কিছুটা বিব্রত বোধ করে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, নাও মাইরা, শুরু করো। ভিডিওটা ইরফানকে সেন্ড করব, বুঝলে? তোমার এত ক্রেডিট, এসব দেখার হক ইরফান অবশ্যই আসে। কি বলো? মায়রার মুখটা চুপসে যায়। শুদ্ধ কিছু বোঝার আগেই ফারা খপ করে কেড়ে নেয় শুদ্ধ ফোনটা। শুদ্ধ চেঁচিয়ে বলে, আরে আরে, আমার ফোন! ফারার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, এসব কি করছো ভাড়া? তোমার ভাইয়ের বিয়ে, তুমি ছেলে পক্ষ হয়ে মেয়ে পক্ষে প্যাক্সি দিচ্ছ। ফারা ভ্রু কুচকে নেয়। আমার ভাই কিপটা নাম্বার 1, টাকা ফেললেই আবার ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবো। কথাটা বলে ফারা ফাইজের দিকে তাকিয়ে বলে, ভাইয়া 60 থেকে 70 হাজার ফেলো। ফাইজ চোখ বড় বড় করে বলে। কি? মায়রা বলে, কম হয়ে গেল দুলা ভাই, আসলে আমাদের শরীরে খুব দয়া, তাই বেশি আবদার করতে পারছি না, আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতেই পারেন। ফাইজ অসহায় মুখ করে চেয়ে রইল। তার জুতো নিতে 60 থেকে 70 হাজার টাকা দিতে হবে। মুখ ছোট করে বলে, আমার জুতো ধুয়ে তোমরা পানি খাও, আমার ওই জুতো লাগবে না। দেখি সাইড প্লিজ। সবাই একসাথে চিল্লিয়ে ওঠে। সব ছেলেরা দুহাতে কান চেপে ধরে। মায়রা বলে ওঠে, ইয়ানা আপু বলেছে জুতোহীন বরের পাশে সে বসবে না। মায়রার কথা শুনে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। নাসিম শব্দ করে হেসে দেয়। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ওকে, তোমাদের ইচ্ছা পূরণ হবে। এত টাকা পকেটে নেই, তোমরা ওয়েট করো, আমি আসছি।
মায়েরা ফারা অবাক হলো, এত দ্রুত রাজি হয়ে গেল। রাজি হলে তো ভালো, প্রায় মিনিট 10 পরই শুদ্ধ তার হাতে ওয়ালেট নিয়ে হাজির হলো। অতঃপর বলে, আমার একটা শর্ত আছে। মেয়েরা সব উৎসুক দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ফারা থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, ভাইয়া চোখ টিপাটিপি করে লাভ নেই। আমাদের মেয়েদের সবার ক্যারেক্টার একদম সাদা কাগজের মতো ফকফকে পরিষ্কার। মায়ের কথা শুদ্ধ থতমত খেয়ে তাকায়, বিড়বিড় করে। কি সিসিটিভি মাইরি? অতঃপর নিজেকে সামলে বলে, আগে জুতো দিতে হবে, তারপর টাকা। ইরফানের মামাতো বোন মিশকা বলে ওঠে, আপনি আগে টাকা বের করে গুনে দেখান ভাইয়া, তাহলে আপনার শর্ত আমরা মানব। শুধু কিছু একটা ভেবে ওয়ালেটের ভাঁজ খুলে বেশ কিছু টাকা বের করে সবার উদ্দেশ্যে দেখালো। এরপর বলল, সব গুনতে অনেক টাইম লাগবে, টাকা তো আসে, দেখলে সবাই। এবার জুতো আনো। ইরফানের কাজিন রিয়া ফাইজের জুতো জুড়ো এনে দিলে শুদ্ধ ওয়ালেট বাড়িয়ে দেয়। মায়েরা ভ্রু কুচকে ওয়ালেট চেক করে বোকা বনে যায়। এর মধ্যে সব পাতা আর মাত্র কয়েকটা হাজার টাকার নোট। মায়েরা অসহায় মুখ করে বলে, ভাইয়া আপনি আমাদের এভাবে ঠকাতে পারলেন? শুদ্ধ হাসছে। ফারা মায়েরাকে বলে, মায়েরা চাপ নিও না, এই ফোন বিক্রি করলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, আরে না না, আমার ইম্পর্টেন্ট অনেক কিছু আসে ফোনে। ফারা পাত্তা দিল না। নাসিম তার ওয়ালেট থেকে একটা চেক বের করে মায়রার দিকে এগিয়ে দিয়ে বলে, নাসিমের কথায় মায়রা ভীষণ বিব্রত বোধ করে। টাকাটা তো মেন না, সে দুলাভাইয়ের থেকে জোর করে টাকা হাতিয়ে নেবে, এখানেই তো মজা। শুধু খপ করে নাসিমের থেকে চেকটা কেড়ে নিয়ে বলে, চোখ ঠিক কর শালা। নাসিম থতমত খেয়ে মাথা চুলকালো। মায়েরা কিছু বলতে চায়, তার আগেই দেখে ইরফান এদিকে আসছে। সাথে সাথে বসে পড়ে। ওরে আল্লাহ, এই লোক তাকে দেখলে তো কাঁচাই চিবিয়ে খাবে। শুদ্ধ সামনে তাকিয়ে বলে, এ কি, সিসিটিভি কোথায় গেল? মায়েরা নিচু হয়ে এক প্রকার দৌড়ে এখান থেকে পালিয়ে স্টেজের পেছন থেকে উকি দিয়ে বলে, আপনারা চিটিংবাজ, আমি ইয়ানাপুকে দিব না। দুলাভাই আপনি একাই রওনা হন, বাই বাই। মায়েরা ইরফানকে দেখেই পালাচ্ছিল। তবে ইরফান আর তার মাকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখে সব ভুলে এগিয়ে যায় তার মা আর ইরফানদের দিকে। ইরফান কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় মায়েরা। তার মায়ের উদ্দেশ্যে বলে, এখানে কি করছেন? মায়রার মা মায়রাকে দেখে ইরফানের গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়রার উদ্দেশ্যে কিছু বলার আগে ইরফান মায়রার দিকে তাকিয়ে রেগে বলে, বাইরে বেরিয়েছো কেন স্টুপিড? মায়রা আমতা আমতা করে বলে, আমি ঘর বন্দি হয়ে থাকতে পারবো না, তাই বাইরে ঘুরতে বেরিয়েছি। ইরফান রেগে যায়। এই স্টুপিড যে কথা শোনার পাত্রী নয়, এটা তো সে জানেই। রাগের মাথায় ভুলেই বসেছে মায়রার মা এখানে দাঁড়ানো। মায়রার গাল শক্ত করে চেপে দাঁতের দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রার মা অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি একটু আগেই ছেলেটাকে কি সুন্দর করে বলল, আর এই ছেলেটা তার মেয়ের সাথে এমন করছে কেন? মায়রা আর চোখে তার মায়ের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, আমার গাল ছাড়ুন, মা আছে এখানে। ইরফান রেগে বলে, স্টুপিড, তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। মায়রার মা বুঝতে পারছে না তিনি কি করবেন বা বলবেন। যেমন বিব্রতকর অবস্থায় পড়েছেন, তেমনি খারাপ লাগছে। তার মেয়ে কি এখানে ভালো নেই? কোথা থেকে ইরফানের বাবা এসে দাঁড়ায় ইরফানদের এখানে? ইরফানকে মায়রার গলা চেপে ধরতে দেখে তারেক নেওয়াজ অবাক হয়ে বলে, ইরফান কি করছো? বাবার কথায় ইরফান মায়রার গা ছেড়ে চোখ বুঝে শ্বাস নেয়। এরপর কোন দিকে না তাকিয়ে মায়রার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়রা রীতিমতো পড়তে পড়তে নিজেকে সামলে নিচ্ছে, তবে ইরফানকে বাধা দিল না। আশেপাশে অনেক মানুষ, উল্টাপাল্টা ভাববে সেই ভেবেই নিজেকে দমিয়ে নিল। এদিকে পেছন থেকে মায়রার মা অবাক হয়ে মায়রা আর ইরফানের দিকে তাকিয়ে রইল। তারেক নেওয়াজ ছেলের কাজে অস্বস্তিতে পড়েছেন। মায়রার মা হঠাৎই বলে উঠলেন, ভাইজান, আমার মেয়ে কি ভালো আছে এখানে? মিথ্যে বলবেন না। ভালো না থাকলে এখানে কেন রাখবো বলুন? আমার মেয়েকে ভালো রাখতেই তো এখানে পাঠিয়েছি। তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলেন, আসলে আমার ছেলের মাথাটা একটু গরম, তাছাড়া মায়েরার খুব যত্ন করে, চিন্তা করবেন না, মায়েরা ভালো আছে এখানে। মায়রার মা চিন্তিত হলো, সত্যি কি ভালো আছে মায়রা? তার নিজেকে অপরাধী লাগে। তার প্রথম স্বামীর আমানতটুকুর খেয়াল সে রাখতে পারল না।
তিনি এ ব্যাপারে তারেক নেওয়াজকে আর কিছু বললেন না। আমাকে ছাড়ুন। ইরফান মায়রাকে নিয়ে সোজা তার ঘরে যায়, রেগে বলে, বাইরে কেন গেলে? বলেছিলাম তো বাইরে বেরোবে না। মায়রা অসহায় মুখ করে বলে, প্লিজ শুধু আজকেই যাই, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আপনাকে ভাগ দিব। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? কিসের ভাগ? মায়রা থতমত খেয়ে যায়। ভুলভাল বলে ফেলেছে। ইরফানের ফোনে কল আসে। ছেলেরা বিরক্ত হয়। এই বিচ্ছুকে দেখে রাখতে পারছে না কাজের জন্য, আর এই স্টুপিডটাও তার কথা শুনছে না। মায়রাকে ধমকে বলে, বাইরে গিয়েছিলে কেন? এখানে আটকে রেখে যাব? মায়রা মাথা নেড়ে বলে, না না প্লিজ, আমি ইয়ানাপুর কাছে থাকবো, আমার ভাইয়ের কাছে যাব। ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়, দুপা এগিয়ে গিয়ে মায়রাকে ঘেসে দাঁড়ায়। এরপর মায়রার মুখ দুহাতে আজলায় নিয়ে মৃদু স্বরে বলে, লিপস থেকে এসব উঠাও। মায়রা ঢোক গিলে বলে, তাহলে বাইরে যেতে দিবেন? ইরফান মায়রার কথার উত্তর করল না। ঝড়ের গতিতে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। এই লোকের প্রবলেম কি? উফ, আজ সারাটা দিন চালিয়ে খেলো। ইরফানের মামাতো বোন তামান্না ইরফানের ঘরের দিকে মায়রাকে ডাকতে ডাকতে আসে। মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান বিরক্ত হয়ে শব্দ করে একটা চুমু খেয়ে মায়রাকে ছেড়ে দেয়। মায়রা গুটিসুটি মেরে ইরফানের বুকে সিটিয়ে দাঁড়ায়, যেন তামান্না তাকে দেখলে আজ সে শেষ। তামান্না ঘরে দরজায় দাঁড়িয়ে ইরফানকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ইরফান ভাই মায়রাকে দেখেছো? ইরফান চোখ নামিয়ে মায়রাকে একবার পরখ করে ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা তার ঠোঁট মুছে গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। তামান্না যেতে গিয়েও মায়রাকে যেন নজরে পড়ো। নিচের দিকে চোখ পড়ে মায়রার লেহেঙ্গা দেখে বলে, মায়রা তো এখানেই, মিথ্যা বলছো কেন? এই মায়রা আসো, আমরা সবাই তোমার জন্য বসে আছি। মায়রার কেঁদে দেওয়ার মতো অবস্থা। ইরফান বিরক্ত হয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি, জাস্ট লিভ। তামান্না বলে, ইরফান ভাই তোমাকে ডিস্টার্ব করবো না, মায়রাকে দাও, শুদ্ধ ভাইয়ে টাকা দিয়েছে। ইরফান চরম বিরক্ত হয়। মায়রা নিজেই ইরফানের আড়াল থেকে সরে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আপু তুমি যাও, আমি আসছি। তামান্না চোখ ছোট ছোট করে মায়রার দিকে তাকিয়ে বলে, মায়রা তুমি কি অসুস্থ? মায়রা কি বলবে বোঝে না। অসুস্থই তো সে। এই অসভ্য লোকটা তাকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। রাগ লাগলো তার। জীবনটা পুরো কি বানিয়ে দিয়েছে। উফ। তামান্নার উদ্দেশ্যে মিনমিন করে বলে, না আপু আমি আসছি। তামান্না চলে যায়। ইরফান রেগে বলে, কোথায় যাবে তুমি? মায়রাও রেগে বলে, উগন্ডায় অসভ্য লোক। ইরফান রেগে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমাকে রাগ দেখালে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা ধূপধাপ পা ফেলে বাইরে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে তার সামনে এনে দাঁড় করিয়ে মায়রার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে বলে, এটা ওঠাতে দাও। মায়রা চোখ বড় বড় করে দ্রুত তার ঠোঁট চেপে ধরে। ইরফান রেগে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড? মায়রার কান্না পাচ্ছে। এই লোকটার চেয়ে রাক্ষসও ভালো আছে। ইরফান মায়রার হাত টেনে সরিয়ে দিলে মায়রা মাথা নিচু করে চেঁচিয়ে বলে, অসভ্য লোক, আমাকে আপনার সরকারি লাগে, ছাড়ুন বলছি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো, ইউর লিপস আর মাই পার্সোনাল চকোলেট, সো ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা আগের চেয়েও জোরে চেঁচিয়ে ওঠে। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা ঢোক গিলে বলে, এভাবে উঠবে না, আমি উঠিয়ে নিচ্ছি, সরুন। ইরফান ভ্রু কুঁচকে বলে, আই ক্যান, একটু সময় লাগছে, দ্যাটস ইট। মায়রা দ্রুত ওয়াশরুমের দিকে যায়। ইরফান ধরতে গিয়েও পারল না। মায়রা এক প্রকার দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক তুলে ফেললো। এরপর আয়নার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজের দু হাতে হিজাবের ওপর দিয়েই তার দুই কান জোরে চিমটি দিয়ে ধরে বিড়বিড় করে, এই দেহে প্রাণ থাকতে আর লিপস্টিক দিব না। অনেকক্ষণ পরেও যখন মায়রা ওয়াশরুম থেকে বের হয় না, ইরফান রেগে বলে, স্টুপিড, এক্ষুনি বের না হলে দরজা ভেঙে ভেতরে ঢুকবো। তখনই মায়রা খট করে দরজা খুলে বের হয়। ইরফান মায়রার দিকে রেগে তাকায়। মায়রা মিনমিন করে বলে, বের হয়েছি, এবার আপনি যান। ইরফান মায়রার হাত ধরে টেনে তার সামনে দাঁড় করায়। মায়রার ভেজা ঠোঁট জোড়ায় তীক্ষ্ণ চোখে চেয়ে মৃদু স্বরে বলে, নাও পারফেক্ট। কথাটা বলে টুপ করে মায়রার ভেজা ঠোঁটে একটা শুকনো চুমু খেয়ে ফেলে।
মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। এই লোকটার প্রবলেমটা কি ঠিক কোন জায়গায়? তাকে একটু নিঃশ্বাসও নিতে দেয় না। ইরফান মায়েরার দৃষ্টি পাত্তা দিল না। মায়েরার থেকে দূরে সরে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, এসব খুলে ফেলো, আর বাইরে যেতে পারবে না, ইটস ফাইনাল। কথাটা বলে জয়ার থেকে তার রুমে দরজার চাবি নিয়ে গটগট পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে শব্দ করে দরজা লাগাতে ভোলেনি। মায়েরা পিছু পিছু যেতে যেতে বলে, আমি যেতে চাই প্লিজ, আর বাইরে যাব না। কে শোনে কার কথা? ইরফান এবার তার ঘরের দরজা বাইরে থেকে লক করে দিয়ে গিয়েছে। যেটার চাবি সে তার পকেটে রেখেছে। সে ছাড়া এই দরজা আর কেউ খুলতে পারবে না। মায়েরা দরজা ধরে টানলো, খুলতে পারলো না। বুঝলো ওপাশ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। তার ভীষণ খারাপ লাগলো। কতক্ষণ এখানে বন্দি হয়ে বসে থাকবে? এখন তো ইনায় আপু চলে যাবে। আর ইনায় আপুর কাছে তার ছোট ভাইটা আছে। ঘাড় বাঁকিয়ে দেয়াল ঘড়িতে নজর দেয়। ঘড়ির কাঁটায় রাত 8:05। মায়েরা অসহায় হয়ে বেডের উপর গিয়ে বসলো। অপেক্ষা করতে লাগলো কখন দরজা খুলবে। তার মনে হয় ইনায় আপু যাওয়ার আগে ইরফান এসে দরজা খুলে দেবে। এই ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সময় পেরিয়েছে প্রায় 1 ঘন্টা। এর মাঝে মায়েরা ঘুমায়নি বা কিচ্ছু করেনি। এত সময় শুধু বসে বসে সময় পার করলো। ইরফান আসলো না। হঠাৎই দরজার ওপাশে তার ভাইয়ের কণ্ঠ পায়। মায়েরা বেড থেকে নেমে দৌড়ে দরজার কাছে দাঁড়ায়। দরজায় থাপ্পড় দিয়ে বলে, শোনা ভাইয়া, কাউকে ডেকে এই দরজা খুলে দিতে বল তো। লাবিব দরজার ওপাশে দাঁড়িয়ে পড়ে। তার বোনের গলা পেয়ে ডেকে ওঠে। মায়েরা এপাশ থেকে বলে, ভাইয়া আমি ঘরের ভেতর, কাউকে ডেকে আন যা, তাহলে দরজা খুলে দিবে। লাবিব বুঝলো না মায়েরার কথা। সে তার ছোট হাতে দরজায় থাপ্পড় দেয় আর অনবরত তার বোনকে ডাকে। মায়েরার খারাপ লাগছে। সে কি করবে বুঝতে পারে না। তার ভাই এখানে একা কেন? লাবিব দরজায় থাপ্পড় দিতে দিতে কেঁদে দেয়। কান্না মাখা গলায় বলে, মায়েরার কান্না পাচ্ছে। তার ভাই তার কাছে আসার জন্য কাঁদছে, অথচ সে নিতে পারছে না। অসহায় কণ্ঠে বলে, ভাইয়া আপুই ঘরের ভেতর, কাউকে বল তাহলে দরজা খুলে দিবে। লাবিব তার বোনের কথা শোনে না। কাঁদতে কাঁদতে আবারও ডাকে। মায়েরা অসহায় চোখে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। ইরফানের ওপর ভীষণ রাগ হচ্ছে। সে তো বললো আর বাইরে যাবে না। লাবিব বোনের দেখা না পেয়ে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে সামনের দিকে যায়। ইরফানের মামি লাবিবকে একা একা কাঁদতে দেখে কোলে নেয়। মায়েরার ভাই এটা তিনি চেনেন। লাবিব ভদ্রমহিলার কোলে উঠে কাঁদতে কাঁদতে বলে, ইরফানের মামি লাবিবের গাল মুছে দিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে। লাবিব ভদ্রমহিলার কাঁধে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার আপুই আবার কোথায় হারালো? এদিকে মায়েরা লাবিবের আর সাড়া না পেয়ে ভয় পায়। বিয়ে বাড়িতে কোথাও থেকে কত মানুষ এসেছে, বাচ্চা ছেলেটা যদি হারিয়ে যায় ভাবতেই গলা শুকিয়ে আসতো। কান পেতে শোনার চেষ্টা করলো লাবিবের গলা শোনা যায় কিনা। না, মনে হচ্ছে ত্রিসীমানায় নেই। মায়েরার কান্না পায় তার ভাই কোথায় গেল। মায়েরা গলা চড়িয়ে ডাকে, লাবিব ভাইয়া আছিস? কোনো সাড়া পায় না। তবে এবার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। তামান্না মায়েরাকে না পেয়ে আবারও ইরফানের ঘরের সামনে এসে দেখলো দরজা আটকানো। মায়েরা লাবিবকে আবারও ডাকে। তামান্না বাইরে দাঁড়িয়ে বলে, মায়েরা ভেতরে কেন? মায়েরা দ্রুত বলে, আপু দরজাটা খুলে দাও তো প্লিজ, তোমার ভাই আমাকে আটকে রেখে গিয়েছে। তামান্না লক ঘুরিয়ে চেষ্টা করলো, খুলছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও যখন পারলো না তখন হতাশার সুরে বলে, মায়েরা ইরফান ভাই হয়তো এটা লক করে রেখেছে, চাবি ছাড়া খুলবে না। মায়েরা নিস্তেজ গলায় বলে, ও আচ্ছা আপু। তার চোখ থেকে সত্যি সত্যি 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তার ছোট ভাইটাকে কতদিন পর দেখলো। একটুর জন্য তাকে রেখে বাইরে গিয়েছিল, আবার এসে নিত, কিন্তু তার হলো না। মায়েরা তামান্নাকে জিজ্ঞেস করে, আপু লাবিবকে দেখেছো? হ্যাঁ, তোমার কোলে উঠবে বলে কাজ ছিল। আমার আম্মু কোলে দেখলাম। তুমি একটু দাঁড়াও মায়েরা, আমি ইরফান ভাইয়ের থেকে চাবি আনছি। মায়েরা লাবিবের কথাটা শুনে স্বস্তি নিঃশ্বাস ফেললো। আর কিছু বলল না। চুপ করে গিয়ে বেডের উপর পা তুলে বসল। হাঁটুতে মাথা ঠেকিয়ে রাখলো। কেন যেন তার কান্না পাচ্ছে খুব। কিছুক্ষণের মাঝেই চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। লাবিবকে তার মা করে নিয়েছে। এখন তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হবে। লাবিব কাঁদছে গুনগুন করে। ইরফানের ছোট ফুপি লাবিবের মাথায় হাত বুলিয়ে বলে, কান্না করে না বাবা। লাবিব তার মায়ের গলা জড়িয়ে ধরে গলায় মুখ গুজে রেখে ফুপিয়ে কাঁদে।
বিড়বিড়িয়ে বলে। মায়রার মা বারবার চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। মেয়েটাকে আর একটাবারের জন্যও দেখল না। ভদ্রমহিলা চাতক পাখি নেয় মেয়েকে একটিবার দেখতে চান। তার মেয়ের তার উপর খুব অভিমান জমেছে। সে কি আসলে ভালো মা হতে পারেনি? মায়রার বলা সৎ মা শব্দটা কানে বাজলে এখনো কেন যেন সূচের ন্যায় বুকে বিঁধল। ছেলেটাকে জড়িয়ে নিল। তার ছেলেকে মায়েরা খুব ভালোবাসে। যাওয়ার আগে তার ছেলেকে একটিবার দেখতে আসতো না। মেয়েটার তার প্রতি এত অভিমান। গ্রামে গিয়েও একটাবার তাদের বাড়ি যায়নি। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেললেন। তার স্বামী বাইরে অপেক্ষা করছেন। দেরি করলেন তো অনেক সময়। মেয়ের দেখা পেলেন না। ইরফানের মা সহ ফুপিদের জিজ্ঞেস করলো, কেউ বলতেও পারল না। আর দেরি করলেন না, এমনিতেই অনেক রাত হয়েছে। গ্রামে পৌঁছতে হবে। আরও দেরি করলে তার স্বামী তাকে আস্ত রাখবে না। দীর্ঘশ্বাস ফেলে সবার থেকে বিদায় নিয়ে বাইরের দিকে পা বাড়ালেন। লাবিব হঠাৎই শব্দ করে কেটে দেয়। বাচ্চা ছেলেটি বোধ হয় বুঝলো সে আর তার আপুইকে দেখতে পাবে না, আর তার আপুইয়ের করে উঠতে পারবে না। কেঁদে কেঁদে বলে, মায়রার মায়ের চোখের কোণে পানি। এই বাচ্চাটিকে তার সামলাতে এখন খুব কষ্ট হয়। তার আপুইয়ের অভাব পূরণ করতে পারে না। আজ কতদিন পর তার বাচ্চা তার আপুইকে পেয়ে কত খুশি হয়েছিল, আবার তাকে না দেখতে পেয়ে কাঁদছে। লাবিব তার মায়ের মুখ ঠেলে কাঁদতে কাঁদতে বলে। বাইরে গেলে লাবিবের বাবা লাবিবকে কোলে নেয়, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। বিরক্ত হয় খালি। ওই মেয়ের মাঝে কি পায় কে জানে। তার ছেলে হয়ে অন্যের মেয়ের প্রতি এত দরদ আসে কোথা থেকে। লাবিব কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে ঘুম ঘুম ভাব ধরা দেয় তার চোখে। বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে। বিড়বিড় করতে করতে কান্না মাখা ক্লান্তি চোখ জোড়ায় ঘুম এসে ভিড় করে। কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায় বাচ্চা ছেলেটি তার আপুইয়ের জন্য কাঁদতে কাঁদতে। ইরফান দরজা খুলে তার ঘরে প্রবেশ করে। দরজা খোলার শব্দ পেয়ে মায়রা মাথা তুলে তাকায়। ইরফান মায়রার দিকে এগিয়ে যায়। মায়রা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফানের দিকে একবার তাকায়। অভিমান অভিযোগে দ্রুত চোখ সরিয়ে নেয়। ইরফানকে পাশ কাটিয়ে বাইরে যায়। ইরফান ভ্রু কুচকারও মায়রার পিছু পিছু যায় আর বলে, স্টুপিড, এভাবে দৌড়াচ্ছ কেন? মায়রা ইরফানের কথা শুনো না। এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। কয়েকবার পড়তে পড়তে বেঁচে গিয়েছে। ইরফান পেছন থেকে ধমকায়, তবে নিচে নামলো না। উপর থেকে দাঁড়িয়ে মায়রার কর্মকাণ্ড দেখতে লাগলো। মায়রা আশেপাশে কাউকে যেন খুঁজছে। দু হাতে চোখ মুছে নেয়। তার শাশুড়ি রুমা নেওয়াজকে দেখে জিজ্ঞেস করে, মা, আমার ছোট ভাই লাবিব কোথায়? রুমা নেওয়াজ বললেন, তুমি কোথায় ছিলে এতক্ষণ? বাচ্চাটা তোমার জন্য কাঁদলো দেখলাম। গ্রামে চলে গিয়েছে তারা। মায়রা মন খারাপ নিয়ে ছোট করে বলে, ও আচ্ছা। মায়রা মাথা নিচু করে নেয়। চোখের কোণে পানি। তার কলিজা ফেটে যাচ্ছে। তার ভাই যে তার করে উঠতে চাইলো, সে নিতে পারলো না। তার কাছে চকলেট চেয়েছিল, সে দিতে পারলো না। তাকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভাবতেই কেন যেন শব্দ করে কাঁদতে ইচ্ছে করলো। কতদিন পর তার ভাইটাকে পেয়েছিল, অথচ সে এসে কেঁদে চলে গেল। কান্নাগুলো গিলে নিল। মাথা নিচু করে ডান হাতের কনিষ্ঠ আঙুল দ্বারা চোখের মুখ পানি মুছে নিল। এরপর ধীর পায়ে ইনায়ার ঘরের দিকে যায়। ইনায়া তার ঘরেই বসেছিল মন খারাপ করে। তার চোখ ভেজা। এই বাড়ি ছাড়া থাকতে হবে ভাবলেই কেমন দম বন্ধ লাগছে মেয়েটার। ছোট থেকে 2-3 দিনের জন্য খালা মামা বাড়ি ঘুরতে যাওয়া ছাড়া আর কোথাও যায়নি। আজ সেখানে একেবারে চলে যেতে হবে ভাবলেই দুঃখরা ঘিরে ধরছে। মায়রাকে দেখে ইনায়া ভেজা চোখে মায়রার দিকে তাকায়। মায়রা চুপ করে ইনায়ার পাশে বসে ইনায়াকে জড়িয়ে ধরল। এই বাড়িতে তারেক নেওয়াজ, এরপর এই আপুটাই তাকে খুব ভালোবাসে, তার বান্ধবীর মতো। সেও চলে যাচ্ছে ভাবতেই মায়রা নিঃশব্দে চোখের পানি ফেলে। তার ভাইয়ের কথাটাও মনে পড়ে। মায়রার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর মায়রাকে ইনায়া ছেড়ে ইনায়ার গালে হাত দিয়ে বলে, আপু, তুমি কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে আমাকে ভুলে যাবে না। আমাকে ভুলে গেলে তোমার জামাইকে সিন্ধুকে আটকে রেখে তোমাকে এখানে এনে আবার আমাকে মনে করিয়ে দেব। ইনায়া কান্নামাখা চোখেই হেসে ফেলে। অতঃপর বলে, তুমি আমাকে ভুলে গেলে কি হবে? মায়রা দু হাতে চোখ মুছে বলে, মাইরা কাউকে ভুলে যায় না, বুঝলে? নো টেনশন। এরপর ইনায়ার সাথে টুকটাক কথা বলে মায়রা বেরিয়ে আসে। ইনায়া আর কিছুক্ষণ পর চলে যাবে।
মায়েরার খারাপ লাগছে, এসে চুপচাপ ইরফানের ঘরে এসে দেখলো ইরফান ঘরে নেই। মায়েরা বেড়ির এক কোনায় গিয়ে বসে, দু হাঁটিতে মুখ গুজে ফুপিয়ে ওঠে। তার ভাইয়ের কথা মনে পড়ছে। যতবার ভাবছে তার কোলে ওঠার জন্য কেঁদেছে, ততবারই তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। তার মাকেও তো দেখতে পালো না, আবার কখনো দেখা হবে কিনা নিঃশব্দেই চোখের পানি ফেলে। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে মায়েরাকে বেডের উপর বসে থাকতে দেখে অবাক হয়। তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মায়েরার পানি। মায়েরা একটু পর পর যেন কেঁপে উঠছে। ইরফান এগিয়ে এসে মায়েরার পাশে দাঁড়ায়, গম্ভীর গলায় জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা মাথা তুলল না। একমাত্র এই লোকটার জন্যই তার ছোট ভাইটা কেঁদে কেটে চলে গিয়েছে। জীবনেও কথা বলবে না সে এই লোকটার সাথে। ইরফান মায়েরার কোনো রেসপন্স না পেয়ে আবারও ডাকে, নো রেসপন্স। ইরফান রেগে যাচ্ছে। এইটুকু মেয়ে তাকে ইগনোর করছে, দাঁতে দাঁত চেপে বলে, হেই স্টুপিড, কি প্রবলেম? স্পিক আপ। মায়েরা সেভাবেই বসে থাকলো। ইরফান ঝটকা মেরে মায়েরাকে টেনে ধরে। মায়েরার চোখ বন্ধ, কেঁদে কেটে মুখের অবস্থা যা তা করে ফেলেছে। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়েরার মুখপানে। মায়েরা ধীরে ধীরে চোখ মেরে তাকায়, কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল করে ফেলেছে। ইরফান কথা বলার ভাষা হারায়। মেয়েটা এভাবে কাঁদছে কেন? দ্রুত মায়েরার মুখ দু হাতের মাঝে নিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে, কাঁদছো কেন? মায়েরা ইরফানের দিকে চুপ করে তাকিয়ে থাকলো। চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। ইরফান তার খসখসে হাতে মায়েরার নরম গাল মুছে দেয়, আবারও নরম গলায় জিজ্ঞেস করে, ব্যথা পেয়েছো কোথাও? কেউ কিছু বলেছে? মায়েরা এবারও কিছু বলল না। ইরফান ব্যস্ত হাতে মায়েরার হিজাব খুলে পাশে রাখে। এরপর মায়েরার গালে হাত দিয়ে কণ্ঠে নমনীয়তা ঢেলে বলে, কাঁদছো কেন স্টুপিড গার্ল? টেল মি হোয়াট হ্যাপেন্ড, আই উইল ফিক্স এভরিথিং। মায়েরার এত রাগ লাগছে এই লোকটার উপর, তাকে আর তার ভাইকে কাঁদিয়ে এখন এসেছে সব ঠিক করতে। সহ্যই হচ্ছে না এই লোকটাকে। মায়ের উপর অভিমানের মাত্রা গাঢ় হলো। তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ভালো কথা, এই দুনিয়ায় কি একটা ভালো মানুষ ছিল না যার মনে অন্তত একটু দয়া মায়া আছে? এই লোকটার গলাতে তাকে ছুরিয়ে দিতে হলো। আর তার বাঁচতেই ইচ্ছে করে না। কেউ তো তাকে ভালোই বাসে না। তার একটা ছোট ভাই আছে, তার সাথে সে একটু থাকতে চায়, অথচ সবাই তার সাথে শত্রুতা করতে উঠে পড়ে লাগে। মা তার জন্য অপেক্ষা না করে তার বয়কে নিয়ে চলে গেল। আর এই লোক তো তাকে তার ভাইয়ের কাছে যেতেই দিল না। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। গায়ে যা শক্তি ছিল সব শক্তি দিয়ে ইরফানের দুহাত তার গাল থেকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। রাগে চিৎকার করে বলে, পাষাণ লোক, একটুও দয়া মায়া নেই আপনার। আমি একটু ভালো থাকলে আপনার গায়ে আগুন লেগে যায়, তাই না? অমানুষ একটা নির্দয় পুরুষ। কথাগুলো বলতে বলতেই চোখ থেকে অগণিত অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ে। আবারও হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে বিড়বিড় করে, স্বার্থপর সবগুলো। কেউ আমার কথা দুটো মিনিটও যদি ভাবতো। ইরফান স্তব্ধ চোখে মায়রার পানে চেয়ে রইল। প্রথমে কিছুটা রাগ হলেও মায়রাকে এভাবে কাঁদতে দেখে রাগ মিলিয়ে যায়। ঠিক যেমন জ্বলন্ত আগুনে পানি পড়ে নিমিষেই আগুন নিভে যায়, তেমনি মায়রার অশ্রুকণায় ইরফানের রাগ মুহূর্তেই নিভে গেল। কেমন করে যেন তাকিয়ে রইল মাথা নিচু করে রাখা মায়রার পানে। বেড সাইড টেবিলের ওপর ফোন বেজে ওঠে। ইরফান চুপ করে তাকিয়ে রইল মায়রার পানে। ফোন তুলল না। কল বাজতে বাজতে কেটে যায়। আবারও কল আসলে ইরফান এগিয়ে গিয়ে কল রিসিভ করে ছোট করে বলে, আসছি। এরপর চুপচাপ এগিয়ে গিয়ে কাভার থেকে একটা ব্ল্যাক শার্ট বের করে। ব্ল্যাক গ্যাবার্ডিন প্যান্টের ওপর পাতলা ব্ল্যাক শার্টটি জড়িয়ে নিল। দু হাতে শার্টের হাতা কোনই পর্যন্ত গুটিয়ে নেয়। এরপর হাত ঘড়ি হাতে পড়তে পড়তে একবার মায়ের পানে তাকায়, তবে কিছু বলে না। ফোন পকেটে রেখে ব্যালকনিতে যেতে নিয়ে তার ঘরের ভেতর যে ঘরটা আছে সেই ঘরের দরজার হাতল ধরে ঘোরালেই অবাক হয়। এই দরজা খোলা কেন? ভেতরে উকি দিলে মনে পড়লো এই ঘরের লাইট ফিউজ হয়েছে কতদিন। ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকালো, কিছু ভাবলো হয়তো। ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে দরজা লক করে দেয়। এরপর গট গট পায়ে বেলকনিতে চলে যায়। ইরফান ব্যালকনিতে গেলে মায়েরা মাথা তুলে তাকায়। মেয়েটা অবাক হয় ভীষণ। সে যে এত কিছু বললো, লোকটা তাকে কিছুই বললো না। বললেও কি সে শুনতো না, ভালো লাগে না। আর তাছাড়া সে যা বলেছে ভুল তো কিছু বলেনি। আবারও তার ভাইয়ের কথা মনে পড়ল। বাম কাত হয়ে বা হাতের তালুতে মাথা রেখে শুয়ে পড়ল। ইরফান ব্যালকনির দরজা চাপিয়ে দেয়। রাতের অন্ধকারের মিটিমিটি বাতাস এসে গা ছুঁয়ে দেয়। ইরফান ছোট্ট একটা টেবিলের ড্রয়ার থেকে সিগারেটের লাইটার বের করল।
অন্ধকারের মাঝে অজানায় দৃষ্টি রেখে সিগারেটে আগুন ধরায়। গুনে গুনে 3টে সিগারেট শেষ করে। এরপর ড্রয়ার থেকে চুইংগাম বের করে মুখে দেয়। সিগারেটের গন্ধ দূর করার জন্য মূলত বেশ অনেকগুলো হুব্বা ভুব্বা চুইংগাম কিনেছে ইরফান, কারণ অবশ্যই মায়েরা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না বলে। দুহাত প্যান্টের পকেটে গুজে বেশ কিছুক্ষণ চুইংগাম চেপায়। দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির মাঝে মুখাবয়বে চিরাচরিত গাম্ভীর্য, মুখ জুড়ে ভাবনার ছাপ। কিছুক্ষণ পর মুখ গোল করে ফেলে দেয় চুইংগাম। এরপর ঘরের ভেতরে প্রবেশ করে। বেডের উপর নজর পড়লে দেখল মায়েরা এদিক ফিরে শুয়ে চোখ বুঝে। ধীর পায়ে এগিয়ে যায় মায়েরার দিকে। মায়েরার মাথার কাছে বসে, বাম পায়ের হাঁটু মেঝেতে ঠেকায়, ডান পা সামান্য উঁচু রাখে। বা হাতে মায়েরার গালে হেরে আসা চুলগুলো কানের পিঠে গুঁজে দেয়। মায়েরা ঘুমের মাঝে শব্দ করে শ্বাস ছাড়ে। কেঁদে কেটে মেয়েটা ক্লান্ত হয়ে গিয়েছে। ইরফান মায়েরার গালে হাত দিয়ে মায়েরার ফোলা মুখপানে চেয়ে থাকে। সে আসলে বুঝতে পারছে না মায়েরা কেন কাঁদল। মায়েরাকে ঘরে আটকে রেখে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। কাজের চাপে একদম মাথায় ছিল না। মাথায় আসতে এক প্রকার দৌড়ে এসেছে ঘরে। বাট সময়টা হয়তো বেশি ছিল, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। ইরফানের মনে প্রশ্ন জাগে, মেয়েটা কি ভয় পেয়ে এত কাঁদল? ইরফান বা হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়েরার চোখের কোণে লেগে থাকা 1 ফোঁটা জমে থাকা জলকণা মুছে দিল। মায়েরার গালে আলতো করে হাত বুলিয়ে নরম কণ্ঠে ডাকে, লিটল গার্ল। মায়েরা সাড়া দিল না। একটু নড়ে চড়ে ঘুমের ঘোরে ডান হাত ঠাস করে সামনের দিকে ফেরে। ফলস্বরূপ তার হাতটা ইরফানের কাঁধের উপর এসে পড়ে। ইরফান আর চোখে তাকালো তার ঘাড়ের উপর রাখা মায়েরার হাতখানার দিকে। ডান হাত বাড়িয়ে তার কাঁধে থাকা হাতটা হাতে মুঠোয় নিল। এরপর মায়েরার হাতের উল্টো পিঠে ছোট করে একটা চুমু খায়। আবারও মৃদু স্বরে ডাকে, লিটল গার্ল। মায়েরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়নি, একটু চোখ লেগেছিল। ইরফানের এটুকু ডাকি স্পর্শে মেয়েটার ঘুম ছুটে যায়। তবে চোখ খুলে তাকায় না। এই লোকের সাথে তো সে জীবনেও কথা বলবে না, প্রশ্নই আসে না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার চোখ বন্ধ চোখের পাতায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। ভ্রু কুচকে বলে, আই নো তুমি জেগে আছো। মায়েরা ঢোক গিল। বন্ধ চোখে ইরফানের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়াতে নেয়। ইরফান ছাড়ল না মায়েরার হাত। বা হাতে মায়েরার গাল আলতো হাতে স্লাইড করতে করতে বলে, ওপেন ইউর আইজ। মায়েরা শুনল না ইরফানের কথা। কেন শুনবে এই লোকের কথা? তার ভালো তো দেখতেই পারে না এই লোক। তাকে কাঁদাতে যা যা করতে হয় সবই করে। গাঁট হয়ে পড়ে রইল ঘুমের ভান ধরে। ইরফান মায়েরার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, চোখ খুলবে নাকি আমি কিছু করব? মায়েরার কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। কি করবে এই লোক? ইরফানের হাতে থাকা তার হাতটা আবারও মোচড়ায়, ছুটাতে চায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে হাতের বাঁধন আরও শক্ত করে। মায়েরা ব্যর্থ হয়ে চুপ হয়ে যায়। তবে চোখ খোলে না। ইরফান মায়েরার বুড়ো আঙুল তার মুখে পুড়ে নেয়। মায়েরা কিছু বোঝার আগে ইরফান মায়েরার বুড়ো আঙুলের মাঝ বরাবর দাঁত বসায়। মায়েরা তড়াক করে চোখ মেলে তাকায়। ইরফানের মুখে তার হাতের আঙুল দেখে চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে। বা হাতে ইরফানের ডান গালে হাত দিয়ে ঠেলে দেয়, বলে, অশুভ লোক, আমার আঙুল ভেঙে গেল, ছাড়ুন। ইরফান মায়েরার দিকে চেয়ে আঙুলে বসানো দাঁত শিথিল করলো। তবে মুখ থেকে আঙুল বের করলো না। সাথে শক্ত হাতে মায়েরার হাত চেপে মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরা ইরফানের গলায় আরেকটা খামচি দেয়, হাত ছাড়া পাবার আশায়। ইরফান ভাবলেশীল। কি একটা অবস্থা। মেয়েটা মিনমিন করে বলে, আমার হাত ছাড়ুন। ইরফানের দেহের যেমন কোনো নড়চড় নেই, তেমনি দৃষ্টিরও নড়চড় নেই। ইরফানকে একদম তার মুখের সামনে দেখে কেমন অস্বস্তি হলো মায়েরার। তবে একটু আগেই যে সে ইরফানকে অনেকগুলো শক্ত কথা শুনিয়েছে, সেগুলো ভেবেই ঢোক গেল। চোখ জুড়ে ভীতি দেখা গেল। তাকে লোকটা এখন কি করবে? এক আঙুল ভেঙে দেওয়ার পণ করেছে নাকি? তার ভাবনার মাঝে ইরফান খুবই আলতোভাবে মায়েরার আঙুল মুখ থেকে বের করে ফেলে। হাত ছেড়ে দেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আঙুলটা উল্টে পাল্টে দেখল। ইস, দাঁত বসিয়ে দিয়েছে। ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, রাক্ষস একটা। ইরফান তার বা হাত মায়েরার দিকে এগিয়ে নিলে মায়েরা ভয় পায়। ইরফান বা হাতের বুড়ো আঙুল ধারা মায়েরার ঠোঁটের নিচে চিবুকের নিচের অংশে জমে থাকা ঘাম মুছে দেয় খুব মনোযোগের সহিত। এরপর দৃষ্টি ঘুরিয়ে মায়েরার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ওকে মানে? ও এই লোককে রাক্ষস বলল, আর ইনি বলছে ওকে? এই লোক পাগল টাগল হয়েছে নাকি? মায়েরার ভাবনার মাঝেই ইরফান মৃদু স্বরে জিজ্ঞেস করে,
তুমি কি ভয় পেয়েছিলে? আই মিন পাশের রুমে গিয়ে কিছু দেখে ভয় পেয়েছো? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। সে কি ভাবছে আর এই লোক কি বলছে? তবে ইরফানের কথায় অবাক হলো। ওই ঘরে এমন কি আছে যে সে ভয় পাবে? তার খুব মন খারাপ ছিল বলে বেড থেকেই নামেনি। অন্য সময় হলে ঠিকই গিয়ে দেখতো ওই ঘরে কি আছে। অতপর অবাক হয়ে জিজ্ঞেস করে, ওই ঘরে কি আছে? ইরফান ভ্রু কুচকালো। মায়েরার কথার ধরনে বুঝলো মায়েরা ওই ঘরে যায়নি। মায়েরার মুখপানে চেয়ে ঠান্ডা গলায় বলে, নাথিং। মায়েরা কৌতূহলী চোখে প্রশ্ন করে, তাহলে ভয় পাওয়ার কথা বললেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, কজ ইউ আর এ স্টুপিড গার্ল। মায়েরা বিরক্ত হলো, কিছু বলল না। ইরফান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, কাঁদছিলে কেন? মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তাকে ঘরে বন্দি করে রেখে এখন এসে বলছে সে কেন কাঁদছে। চোখ নামিয়ে বলে, আপনার মতো পাষাণ লোক যার জীবনে আছে সে না কাঁদলেই বরং জিজ্ঞেস করবেন কেন কাঁদলো না। ইরফান বিরক্ত হলো ধমকে বলে, স্টুপিড গার্ল, কেন কাঁদলে বলো? মায়েরা রেগে তাকায়। আবার তাকে ধমকাধমকি করতে এসেছে। এই লোকটা আসলেই খারাপ। ইরফান চোখ বুঝে শ্বাস নেয়। নিজেকে সামনে আবারও নরম সুরে জিজ্ঞেস করে, কাঁদলে কেন? টেল মি। মায়েরা অবাক হয়। এই লোককে তার গিরগিটির চেয়েও ভয়ানক লাগে। সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। পিট পিট করে চেয়ে থাকে কিছু সময় ইরফানের দিকে। ইরফান উত্তরের আশায় মায়েরার পানে শান্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে বলে, আপনি তো আমাকে ঘরে আটকে রেখে গেলেন। ইরফান সাথে সাথে অশান্ত কণ্ঠে বলে ওঠে। আর রাখবো না। মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে ভ্রু কুচকে কণ্ঠে বিরক্তি ঝেড়ে আবারও জিজ্ঞেস করে, কান্নার কারণ কি? আমাকে রাগাচ্ছ কেন? এক কোয়েশ্চেন কতবার করব? মায়েরা চোখ নামিয়ে নেয় মৃদু স্বরে বলে, আমার ছোট ভাই আমার কোলে উঠতে চেয়েছিল, আপনার জন্যই তো তাকে কোলে নিতে পারিনি। আটকে রেখেছিলেন কেন? ইরফান বিস্ময় কণ্ঠে বলে। এজন্য কেঁদেছ? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, কণ্ঠে ঝাঁস ঢেলে বলে, তো আর কি জন্য কাঁদবো? সবাই কি আপনার মতো নির্দয়? সব মানুষ জাহান্নামে গেলেও তো আপনার কোনো যায় আসে না, হার্টলেস লোক। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়েরার পানে। মায়েরার ডান হাত তার মুঠোয় নিয়ে মায়েরার হাতের উল্টো পিঠ বুড়ো আঙুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করতে করতে মায়েরার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি বড় হবে না স্টুপিড গার্ল। মায়েরা তার হাত মোচড়াতে মোচড়াতে মুখ বাঁকিয়ে বলে, আমি যথেষ্ট বড়। ইরফান মাথা নিচু করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসত। এরপর মায়েরাকে ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। দুহাত পেন্টের পকেটে গুজে গম্ভীর গলায় বলে, বড়রা যাকে তাকে হার্টলেস বলে না। মায়েরা ইরফানের দিকে তাকালো না, উল্টো ঘুরে শুয়ে চোখ বুঝে নেয়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওয়েট, তোমার ভাইকে এনে দিচ্ছি। মায়েরা তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। মনে হচ্ছে তার ভাই পাশের রুমে। এই লোক তার ভাইকে আনতে যাচ্ছে। অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছেন? ওরা সবাই গ্রামে চলে গিয়েছে। মায়েরার কথা শুনে ইরফান অবাক হলো, বিড়বিড় করে। ও শিট। এরপর মায়েরার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কখন গিয়েছে? মায়েরা অবাক হয়ে তাকায়। এই লোক জানে না তার মা ভাই কখন গিয়েছে। তাকে ঘরে আটকে রেখে সে বাইরে ছিল। এখন তাকে এসে জিজ্ঞেস করছে তার ভাইয়েরা কখন গিয়েছে। রেগে বলে, আপনি আমাকে বন্দি করে রেখে গিয়েছিলেন, বুঝলেন? মনে পড়েছে আপনার? আমি কি জ্যোতিষী যে ঘরে বসেই বাইরের খবর পাবো? মায়েরা প্রতিটা তেরা কথায় ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিও না। মায়েরা রেগে বলে, আপনার জন্য আমার ভাইটা কেঁদে কেটে চলে গিয়েছে গ্রামে। আমার মায়ের সাথেও দেখা করতে পারিনি। এবার বুঝেছেন তো আপনি কত খারাপ লোক? এখন আমাকে এসে রাগাতে না করছেন। কে রাগাতে গিয়েছে আপনাকে? আমি তো আপনার সাথে কথাই বলবো না। কথাগুলো রেগে বললেও মেয়েটার চোখ জোড়া ভিজে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ইতিমধ্যে। ইরফান মায়েরার দিকে ঠান্ডা চোখে চেয়ে থাকে। মায়েরা ইরফানকে শান্ত চোখে দেখে অবাক হয়। তার কথাই এই লোকটার উপর প্রভাব ফেলছে না মনে হচ্ছে। ইরফান এগিয়ে এসে মায়েরার পাশে দাঁড়ায়। এরপর দু হাতে মায়েরার গাল মুছে দিয়ে ঠান্ডা গলায় বলে, ডোন্ট ক্রাই, সরি।
মায়েরা পিট পিট করে ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। অবাক হয় ভীষণ। এই লোক অনুতপ্তও হয়। এর আগেও ক্ষেত্র বিশেষে সরি বলেছে মেয়েটাকে, তার মনে আছে, কিন্তু এই লোকটার সাথে তো এইসব ব্যবহার যায় না। প্রতিবারের মতো এবারও জিজ্ঞেস করে ফেলে, আপনি আমাকে সরি বললেন? ইরফান ভ্রু কুচকে বলে। নো, যা। মায়েরা মুখ পাকায়, বিড়বিড় করে, মিথ্যুক একটা। যাকে এতক্ষণ শত্রু ভাবলো, চারটে আফসোসও করলো এই লোকটা তার স্বামী হওয়ায় মায়ের ওপর অভিমান বৃদ্ধি হলো। ইরফানকে ঠান্ডা দেখে সব রাগ ভুলে আবদার করে বসে, আমাকে ভাইয়ের কাছে নিয়ে যাবেন? মায়েরার ভেজা কণ্ঠ। ইরফান মায়েরার মুখপানে চেয়ে থাকে। কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে ছোট করে বলে বসে। কথাটা বলে মায়েরার গাল থেকে হাত সরিয়ে হাত ঘড়িতে একবার সময় দেখলো 9:56। এরপর মায়েরার হিজাব নিয়ে মায়েরার মাথায় দুবার পেঁচিয়ে মাথা ঢেকে দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে, কি করছেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে বলে, ইনায়া চলে যাচ্ছে, এসো। ইনায়ার যাওয়ার কথা শুনে মায়েরা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। রাতে এখনো না খাওয়া, সাথে এতক্ষণ কান্নার ফলে শরীরটা উইক লাগছে। দাঁড়ানোর সাথে সাথে মাথাটা কেমন ঘুরে উঠল। চারপাশ অন্ধকার লাগলো কিছু সময়ের জন্য। পাশে ইরফানকে পেয়ে দু হাতে ইরফানের হাত আঁকড়ে ধরে। ইরফান মায়েরার কাঁধে হাত রেখে নিশ্চিন্ত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? মায়েরা কিছুক্ষণ পর চোখ মেলে তাকায়। ইরফানকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। এরপর মৃদু স্বরে বলে, কিছু না। কথাটা বলে মাথার হিজাব দিয়ে ভালোভাবে মাথাসহ নিজেকে ঢেকে নিল। এরপর এগিয়ে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে ধরে। মায়েরা বিরক্ত হয়ে বলে, আপনি কি এখন আমাকে ইয়ানা আপুর সাথেও দেখা করতে দিবেন না? ইরফান মায়েরার কথার উত্তর করল না। ঝট করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, রেগে বলে, হায় আল্লাহ, নামান আমায়, আমি হাঁটতে পারবো, দয়া করে নামান, বাইরে অনেক মানুষ আছে। ইরফান বিরক্ত হলো ধমকে বলে, শাট আপ। মায়েরা চুপসে যায়। ইরফান গট পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানের কাজিন সহ বিয়ে বাড়ির সবাই ইরফানদের ড্রয়িং স্পেসে দাঁড়িয়ে আছে। ইরফানের কোলে মায়েরাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। শুদ্ধ তার কাজিনদের মাঝ থেকে কনফিউজড হয়ে বলে, বিয়েটা যেন কার হচ্ছে? শুদ্ধর কথায় সবাই হেসে ফেলে। ইরফান মায়েরাকে নিয়ে নিচে নেমে আসে। মায়েরার লজ্জায় হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান এক সাইডে মায়েরাকে দাঁড় করিয়ে দেয়। মায়েরার সাথে সাথে ইরফানের থেকে কয়েক হাত দূরে সরে দাঁড়ায়। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার দিকে। সবাই যে তাদের দিকে চেয়ে আছে সে খেয়াল নেই এই ছেলের। মায়েরা তার থেকে দূরে সরে দাঁড়ালো। সেই খেয়ালে ইরফান এগিয়ে গিয়ে মায়েরার পাশে দাঁড়িয়ে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়েরা কিছু বলল না। অসহ্য লোক একটা। তারেক নেওয়াজ এগিয়ে এসে ভ্রু কুচকে বলে, মায়েরা, আম্মু তুমি কি অসুস্থ? মায়েরা ঢোক গেল। সবাই সোফা চেয়ার দখল করে বসেছে, আবার অনেকেই দাঁড়িয়ে আছে। মায়েরা সবাইকে তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে অস্বস্তিতে ঘিরে মিনমিন করে উত্তর দেয়, না বাবা। তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় গিয়ে বসলেন। শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে বলল, আবার বিয়ে করবি ভাই? ইরফান ভ্রু কুচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আফসোসের সুরে বলে, লজ্জা পাওয়ার পাত্র নয়। ভুল করে যদি পেয়ে যাস তবে আমায় বলে ফেল, আমি ব্যবস্থা করব পাক্কা। ইরফান বিরক্ত চোখে তাকায়। মায়েরা তীব্র অস্বস্তিতে এখানে থেকে সরে দাঁড়ানোর জন্য দুপা এগোলে ইরফান মায়েরার হাতের কবজি ধরে টেনে বলে, এক পা নলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, আজ আমার বউ নাই বলে কোলে তুলতে পারছি না, তার হাত টেনে ধরতে পারছি না, পা ভাঙার হুমকি দিতে পারছি না। এসব দুঃখ আর সহ্য করা যাচ্ছে না। আমার কত দুঃখ একবার ভাবো মায়েরা। মায়েরা শুদ্ধর কথা শুনে মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। এত অস্বস্তি হচ্ছে তার, বলে বোঝানো যাবে না। সব এই লোকটার জন্য বন্ধুগুলো কেমন যেন। শুদ্ধ আর কিছু বলল না। মিটিমিটি হেসে ফাইজের কাছে যাওয়ার জন্য এগোয়। ইরফানদের গেটের সামনে ইনায়াকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। মেয়েটা মাথা নিচু করে নিঃশব্দেই কেঁদেছে। রুমা নেওয়াজ ইনায়ার মুখে ছোট ছোট চুমু আঁকে। নিজেকে সামনে গালে হাত দিয়ে বলে, তোর নতুন বাবা মায়ের খেয়াল রাখবি কিন্তু, কেমন লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। ইনায়া মাথা নিচু করে কেঁদে বিড়বিড়িয়ে বলে,
আম্মু, আমি এখানে আরও কয়েকটা দিন থাকি। রুমা নেওয়াজ মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলে, ফাইজ দাঁড়িয়ে আছে, তোর শাশুড়ি তোকে ঘরে তোলার জন্য বসে আছে। সবাইকে অপেক্ষা করিয়ে এখানে কয়দিন থাকবি? ইনায়া তার মাকে জড়িয়ে ধরল। ফাইজ অসহায় চোখে ইনায়ার দিকে চেয়ে আছে। তার লিটল কুইনের এভাবে কান্না তার একদম ভালো লাগছে না। ফাইজ তার থেকে একটু দূরে দাঁড়ানো শুদ্ধকে টেনে ফিসফিসিয়ে বলে, তোর বোন এত কাঁদছে কেন? আমি তো বেঁচে আছি। স্বামী মরলেও মানুষ এত কাঁদে না। শুদ্ধ ফাইজের কান টেনে ধরে। ফাইজ কটমটো দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হাত টেনে নামিয়ে দেয় তার কান থেকে। রেগে বলে, কান টানছিস কেন বেয়াদব? শুদ্ধ মেকি হেসে বলে, শুধু শুধু ভুলে যাস, তাই কান টেনে বলছি, এবার আর ভুলবি না। কি? শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে, তুই যে বলেছিলি আমার বোনকে বিয়ে করে ওকে সিন্ধুকে ভরে রাখবি, আমি ইয়ানাকে সাথে নিয়ে গিয়ে সেই সিন্ধুক অর্ডার দিয়েছিলাম, বুঝলি? ও তো জেনে গিয়েছে তুই ওকে নিয়ে গিয়ে সিন্ধুকে ভরে রাখবি, এইবারই আর আসতে দিবে না। তাই বেচারি জন্মের কান্না কাঁদছে। আরে আমারও দুঃখ হচ্ছে ইয়ানাটার জন্য। বলছি মাঝে মাঝে একটু বাইরের আলো বাতাসে ঘুরিয়ে আবার সিন্ধুকে ভরে রাখিস। ফাইজ তবদা খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। এরকে ঠিক কি করা উচিত রেগে দাঁতে দাঁত চেপে বলল, আসলে ওকে সিন্ধুকে ভরে রাখবো। তোদের মতো ব্রিটিশদের হাওয়া আমার বউয়ের গায়ে কিছুতেই লাগতে দিব না আমি। শুদ্ধ মিটি মিটি হেসে সামনে এগোতে এগোতে বলে, দাঁড়া, ইয়ানাকে মনে করিয়ে দিয়ে আসি। ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে। একে দিয়ে বিশ্বাস নেই, বিরক্ত হয়ে বলল, এ ভাই, তুই গিয়ে ঘুমাতো, আমায় রেহাই দে আজকে অন্তত। শুদ্ধ চরম মন খারাপের ভান করে দুহাত মাথায় তুলে বলে, কি বলছিস? আমি তোর বাসর ঘরে ঢুকবো না? ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল। না, এর সাথে কথা বলে মেজাজ গরম ছাড়া আর কিছুই হবে না। তারেক নেওয়াজ ঝাপসা চোখ জোড়া আড়াল করে ইনায়ার কাছে আসলেন। ইনায়ার তার হাত তার মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ফাইজের সামনে দাঁড়ালেন। ফাইজ ইনায়ার থেকে চোখ সরিয়ে তার শ্বশুরের দিকে তাকায়। তারেক নেওয়াজ ইনায়ার হাত ফাইজের হাতের ওপর রেখে মৃদু স্বরে বলেন, আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা, তাকে আগলে রেখো বাবারে। ফাইজ ইনায়ার হাতখানা শক্ত করে ধরল। এটা তার লিটল কুইন। কত অপেক্ষার ফল তার লিটল কুইন। তাকে আগলে রাখবে না? মৃদু হেসে বলে, অবশ্যই বাবা। তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে ইনায়ার হাত ছেড়ে ভেতরে চলে যায়। চোখের কোণে পানি। মেয়েকে বিদায় দিতে এত দুঃখ কখনো বুঝতে পারেনি। ইনায়া মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে ফাইজ ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, তোমাকে কোলে নিচ্ছি, ওকে? ইনায়া দ্রুত মাথা তুলে ফাইজের দিকে তাকায়। ফাইজ তার সদ্য বিবাহিত বউটার কান্না মাখা মুখ দেখে অসহায় মুখ করে তাকালো। ইনায়া মিনমিন করে বলে, আমি হেঁটে যেতে পারবো। ফাইজ ইনায়ার কথা মেনে নিল। এমনিতেই খুব কেঁদেছে। চুপ করে ইনায়ার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে সামনে তাদের দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে যায়। ফাইজ তার গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির ডোর খুলে দেয়। ইরফান বাঁ হাতে মায়রার হাত ধরে রেখেছে, ডান হাতে ইনায়ার মাথায় হাত রেখে বলে, ফাইজ তোকে কিছু বললে আমাকে সাথে সাথে কল করে জানাবি, ওকে? ইনায়া ইরফানের দিকে তাকালো, মাথা নেড়ে সম্মতি দিল। ইরফান মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই, পৌঁছে কল করবি। ইনায়া তার ভাইকে জড়িয়ে ধরল। ইরফান একটু অবাক হলো। তার থেকে সাধারণত সবাই দূরত্ব রেখেই চলে। আজ হঠাৎ ইনায়াকে তার সাথে এতটা সহজ হতে দেখে ভীষণ অবাক হয়। ডান হাত ইনায়ার মাথার উপর রাখে, কিছু বলে না। কিছুক্ষণ পর ইনায়া ইরফানকে ছেড়ে দুহাতে চোখ মুখ মুছে মারার দুহাত ধরে বলে, মায়েরা, আমার সাথে চলো প্লিজ। মায়রা কিছু বলার আগে ইরফান আর ফাইজ একসাথে বলে ওঠে। মায়রা আর ইনায়া অবাক হয়ে একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার ফাইজের দিকে। ফাইজ মনে মনে বিড়বিড় করে, এই শুদ্ধ প্রোম্যাক্স তার বাড়ি গেলে আজকের রাতটা একদম রসাতলে যাবে, অসম্ভব। ইরফান ভাবলেশীন। তবে ফাইজ ইনায়া আর মায়রার দৃষ্টি দেখে ভরকে যায়। হায় হায়, সে কি করে ফেললো? মেহমানকে মুখের ওপর না করে দিয়েছে। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। পাশ থেকে শুদ্ধ এতক্ষণ নিজেকে দমিয়ে রাখলেও এবার শব্দ করে হেসে দেয়। ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ এগিয়ে এসে মায়রার দিকে তাকিয়ে বলে, সিসিটিভি আমাকে আর তোমার সবাই ভয় পায়, বুঝলে? শুদ্ধর মুখে সিসিটিভি শুনে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকায়।
শুদ্ধ সবার দৃষ্টিতে মেকি হেসে কথা ঘুরিয়ে ডান হাতে দেখিয়ে বলে, মায়েরা, তোমাকে কি সুন্দর লাগছে। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মিটি মিটি হেসে ইরফানের কানের কাছে ফিস ফিসিয়ে বলে, ফাইজের কাজিনরা কি মুগ্ধ চাহনি নিয়ে মেয়েদের দিকে তাকাতে পারে বল? আমি তো তাদের চাহনিতে ক্রাশ খেয়ে যাচ্ছি। ইরফান আর মায়রা ফাইজের কাজিনদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ইনায়া, ফাইজ, মায়রা ইরফানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। শুদ্ধর কথা ইরফান সামনে তাকায়। তাদের থেকে সামান্য ডান দিকে ফাইজের সব কাজিন দাঁড়ানো, যাদের দৃষ্টি মায়রার উপর। ইরফানের মাথায় আগুন জ্বলে ওঠে। কিছু বলতে গিয়েও ইনায়ার দিকে তাকিয়ে জিভ গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মনে মনে হাসছে। বেচারা চিবাতেও পারছে না, গিলতেও পারছে না, এমন হয়েছে। ইরফান মায়রাকে টেনে পেছন দিকে নিয়ে ইরফান মায়রার সামনে দাঁড়ায়। মায়রা পেছন থেকে বলে, আপনি আমার সামনে দাঁড়াচ্ছেন কেন? ইরফান পিছু ফিরে শক্ত গলায় বলে, শারাপ, একটা কথা বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়রা বিরক্ত হয় এই লোকটার মাথায় কখন কোন ভূত চাপে। এটা একমাত্র এই লোক আর আল্লাহ ছাড়া কেউই জানে না। ইরফান রেগে ফাইজকে দাঁতের দাঁত চেপে বলে, ওদের যেতে বল। ফাইজ ভ্রু কুঁচকে নেয়। কাদের? শুদ্ধ হেসে বলে, শিয়ালদের। ফাইজ এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় শেয়াল? তোর কাজিনরা অন্যের মুরগি ধরতে চাইছে, বুঝিস না? ফাইজ পিছু ফিরে তার কাজিনদের দেখে ইরফানের দিকে তাকায়। বুঝতে পেরে মুখ লুকিয়ে একটু হাসে। উল্টো ঘুরে তার কাজিনদের উদ্দেশ্যে বলে, গাড়িতে ওঠ, যা। এখানে আর 1 সেকেন্ডও দাঁড়াবি না। ফাইজের কাজিনরা সবাই ফাইজের ছোট। কেউ বড় ভাইয়ের কথা অমান্য করল না, সবাই মেনে নিল। পেছনে দাঁড় করিয়ে রাখা গাড়িতে গিয়ে উঠে পড়ে সবাই। একটি ছেলে বারবার পিছু ফিরে তাকিয়ে মায়রাকে খোঁজে বোধ হয়। ইরফান ছেলেটার দিকে জ্বলন্ত চোখে চেয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে, বাস্টার্ড, আই উইল কিল ইউ। ফাইজ ইনায়া গাড়িতে উঠে পড়ে। ইনায়া গাড়ির জানালা দিয়ে তার ভাই আর মায়রার দিকে তাকায়। মায়রা মলিন হেসে বা হাত নাড়িয়ে বলে, সাবধানে যেও আপু। ইনায়া চোখ নামিয়ে নিল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ফাইজ ইনায়াকে আবারও কাঁদতে দেখে মৃদু স্বরে বলে, লিটল কুইন, প্লিজ কান্না অফ করো, এভাবে আর ভালো লাগছে না আমার। শুদ্ধ ইনায়ার পাশের জানালায় একটু ঝুঁকে দুঃখ দুঃখ মুখ করে বলে, হ্যাঁ লিটল কুইন, তুমি কান্না করলে ফাইজের বুক ফেটে যায়। কেঁদো না লিটল কুইন। ফাইজ রেগে তাকায় শুদ্ধর দিকে, দাঁত কটমট করে বলে, বেয়াদব, যাবি এখান থেকে। শুদ্ধ হেসে আবারও বলে, ফাইজ, লিটল কুইন কান্না অফ গো। ফাইজ রেগে মাথার পাগড়ি খুলে হাতে রেখেছিল, সেটা জানালা দিয়ে শুদ্ধর দিকে ছুড়ে দেয়। শুদ্ধ ক্যাচ ধরে বলে, কবুল বলে রাস্তার মাঝেই এক একটা করে খুলে ছোড়াছড়ি করছিস। ছ্যা ছ্যা ছ্যা, একটু ধৈর্য ধর, তোর লিটল কুইন তো উড়ে যাচ্ছে না সোনা। ফাইজ হতাশ। এই বেয়াদবের জন্য তার জীবনেও সুখ আসতে পারে না। ভাগ্যে সে যাচ্ছে না, নয়তো তার বাসর ঘরে সত্যি এই বেয়াদব ঢুকে বসে থাকতো। সামনে তাকিয়ে বলে, রাহাত, গাড়ি স্টার্ট দাও। ফাইজের গাড়ি স্টার্ট দিলে একে একে 6টা মাইক্রো স্টার্ট দেয়। শুদ্ধ আর এখানে দাঁড়ালো না, মুহূর্তেই গম্ভীর মুখাবয়বে বাড়ির দিকে এগিয়ে যায়। কপালে চিন্তার ভাঁজ, সাথে কিছুটা রাগ। কিছু একটা ভাবতেই রাগটা যেন তরতর করে বাড়ল। দ্রুত পায়ে এগিয়ে গেল। ফারা জানালার পাশে বসে শুদ্ধর দিকে ভেজা চোখে তাকিয়ে রইল। তার মনে অভিমান জমেছে। ছেলেপক্ষ হয়ে তাদের সাথে আসতো, অথচ গেল না কেন? এখানে এই সামিয়া মেয়েটা আছে, আর আজকে শুদ্ধকে এখানে থাকতে হলো। তাদের গাড়ি এগিয়ে যায়। শুদ্ধ চোখের আড়াল হয়, সাথে ফারার চোখ থেকে চুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফান মায়রার হাত ধরে রাস্তা থেকে বাড়ির সীমানায় প্রবেশ করে। মায়রা নিঃশব্দে ইরফানের পাশে হাঁটে। ইরফান তাদের বাড়ির ভেতর না গিয়ে হাঁটার মোড় ঘুরিয়ে তাদের গ্যারেজে প্রবেশ করে। মায়রা ভ্রু কুঁচকালো। ইরফান তার গাড়ির দরজা খুলে মায়রার উদ্দেশ্যে বলে, ওঠো ফাস্ট। মায়রা অবাক হয়ে বলে, এত রাতে কোথায় যাবেন? ইরফান হাত ঘড়িতে আরেকটা বার টাইম দেখে 10টা 30। মায়রাকে কোলে তুলে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে আমাকে কই নিয়ে যাচ্ছেন? ইরফান চুপচাপ মায়রার সিট বেল্ট লাগিয়ে সে ড্রাইভিং সিটে গিয়ে বসল। এরপর গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘোরায়। মায়রা ইরফানের দিকে তাকিয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়?
ইরফান গম্ভীর গলায় বলে। তোমার ভাইয়ের বাড়ি। মায়েরা ভ্রু কুচকে বলে। তারা তো গ্রামে গিয়েছে। ইরফান তাদের বাড়ির মেইন গেট থেকে বেরিয়ে হঠাৎই গাড়ির স্পিড বাড়ায়। অতপর মৃদু স্বরে বলে, তুমিও সেখানেই যাচ্ছ স্টুপিড। মায়েরা চোখ বড় বড় করে তাকায় বিস্ময় কণ্ঠে বলে, আপনি পাগল? এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। সো হোয়াট? মায়েরার মাথায় হাত দিয়ে বলে, আপনাদের বাড়িতে কত মেহমান, আমরা এভাবে এত রাতে গ্রামে গেলে সবাই কি বলবে? ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মায়েরার পানে তাকায় শীতল দৃষ্টিতে। এরপর সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরায় আর গম্ভীর গলায় বলে, আই ডোন্ট কেয়ার। ফাইজদের বাড়ির সামনে এসে গাড়ি থামানো হয়। ইনায়া কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ফাইজের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। ফাইজ শান্ত চোখে ইনায়ার পানে চেয়ে থাকে, হাত বাড়িয়ে ইনায়ার গাল স্পর্শ করে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। কিছু সময় পরে পেরোতেই ইনায়া পিট পিট করে চোখ মেরে তাকায়। ফাইজকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত মাথা তুলে নেয় ফাইজের কাঁধ থেকে। ভীষণ লজ্জা পেয়েছে মেয়েটা। মাথা নিচু করে চোখ বুঝে নেয়। ফাইজ হাসল, ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, ঘরে গিয়ে লজ্জা পেও। এটা তো গাড়ি, নয়তো সুন্দর কথা ফেলে যেতে পারে। ইনায়া বন্ধ চোখের পাতা আরও খিচে নেয়, বিড়বিড় করে, অসভ্য। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে ইনায়ার কোমর জড়িয়ে তার দিকে টেনে আনে। ইনায়া চোখ বড় বড় করে ফাইজের দিকে তাকিয়ে বলে, কি করছেন? ফাইজ ঠোঁট কামড়ে হেসে বলে, কি করছি লিটল কুইন? ফাইজের দৃষ্টিতে ইনায়া এলোমেলো দৃষ্টি ফেলে, চোখ নামিয়ে নেয়। ফাইজ আর জ্বালালো না। গাড়ির দরজা খুলে বের হয়ে ইনায়াকে কোলে তুলে নেয়। ইনায়া আমতা আমতা করে বলে, আমাকে নামিয়ে দিন প্লিজ। ফাইজ ইনায়ার দিকে তাকিয়ে হেসে বলে, লিটল কুইন আমার, কোলটাও আমার, ইচ্ছেটাও আমার, সো ডোন্ট টক। ইনায়া লজ্জা পায়। ফাইজ আর দেরি করলো না, গটগট পায়ে এগিয়ে গিয়ে বাসার গেটের দিকে যায়। পিছু পিছু ফাইজের কাজিনরা। ফারা ফটাফট তার ফোনে কয়েকটা পিক উঠিয়ে নিয়েছে তার ভাই আর ভাবি। এরপর ফাইজের পিছু যেতে যেতে হেসে বলে, ভাইয়া তোমার বউ কি অসুস্থ? ফাইজ সামনে এগোতে এগোতে বলে, মারাত্মক অসুস্থ আমার বউ। কেন? ফারা হেসে বলে, আমার কেন যেন মনে হচ্ছে ভাবি সুস্থ, কিন্তু তোমার হাত নিষ্পিস করছিল ভাবিকে কোলে নেওয়ার জন্য। ফাইজ বোনের কথায় থতমত খেয়ে তাকায়, বিরক্ত হয়ে বলে, শুদ্ধর হাওয়া গায়ে মাখিয়ে এলি নাকি? একদম জ্বালাবি না, সর। ফারা হাসল, তবে শুদ্ধর কথা মনে পড়ায় মুখটা মলিন হলো। ফাইজ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়ে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। ফাইজ হাসলো তার মাকে দেখে। ইনার ভীষণ লজ্জা লাগছে, এখানে কত মানুষ। ফাইজের আম্মু হেসে বলে, আমার বৌমাকে নামিয়ে দাও, এখন ওকে আমাদের কাছে দিয়ে যাও, তোমার কাজ শেষ। ফাইজ মুখ ছোট করে বলে, না, আমার কাজ শেষ হয়নি আম্মু। তুমি তোমার বৌমাকে কালকে দেখবে, আজ যেতে দাও। চোখ উঁচিয়ে তার বাবাকে সোফায় ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে বলে, বাবা, আজ তোমার বউকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। ফাইজের কথায় সবাই হেসে ফেলে। ফাইজের মা ফাইজের কান টেনে বলে, তাই না? আমার বৌমাকে নামিয়ে দাও, অসভ্য ছেলে। ফাইজ অসহায় মুখ করে ইনায়াকে নামিয়ে দিল। এরপর ইনায়ের হাত ধরে ভেতরে প্রবেশ করে তার বাবার দিকে চেয়ে বলে, বাবা, তুমি কিন্তু ভীষণ ক্লান্ত, তোমার বউকে নিয়ে গিয়ে দ্রুত তোমার সেবা করাতে বলো। আমার বউটা এখানে 10 মিনিট থাকুক। ইনায়ের ভীষণ লজ্জা লাগছে। এই লোকটা এমন কেন? কখন থেকে সবার সামনে শুধু বউ বউ করছে। ফাইজ তার কাজিন সহ খালা মামাদের দিকে তাকিয়ে বলে, তোমরা গিয়ে ঘুমাও, তোমাদের ক্লান্তি মাখা মুখ দেখে আমার একদম সহ্য হচ্ছে না। ফাইজ হেসে বলে, আসলে তোমাদের বৌমা সারা রাস্তা আমায় বোঝালো আমি যেন সবার কথা চিন্তা করি, তাই আর কি। ইনায়া চোখ বড় বড় করে তাকায় ফাইজের দিকে। ফাইজ ইনায়ের দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ইনায়া থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়, বিড়বিড় করে, কি মিথ্যুক। ইনায়া অবাক হলো এই লোককে এত হাসতে দেখে। সে তো ভাইয়ের কপি ভাবতো এই লোককে। ফাইজের মা ইনায়াকে নিয়ে গিয়ে সোফায় বসায়। থুতনিতে হাত দিয়ে ছোট করে একটা চুমু খায়। ফাইজের আরও আত্মীয় স্বজন সবাই ইনায়াকে ঘিরে বসেছে। টুকটাক অনেক কথা বললো ইনায়ার সাথে।
খুব বেশি সময় ইনায়াকে রাখলো না। কিছুক্ষণ পরেই ফারাহ সহ তার কাজিনরা ইনায়াকে ফাইজের ঘরে বসিয়ে আসে। রাত 12টার কাছাকাছি। ইনায়া বেডের মাঝখানে ঘোমটা টেনে বসে থাকার কথা, অথচ মেয়েটা ঘুমে কাদা। বেচারি ঘুমে তাকাতে পারছিল না, কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথাটাও কেমন ঝিমঝিম করছিল, আলগাভাবে বসতে পারছিল না, তাই বেডের সাথে হেলান দিয়ে বসেছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথার ঘোমটা কাঁদবে মেঝেতে পড়ে গিয়েছে। ফাইজ তার রুমে ধীর পায়ে প্রবেশ করে, দরজা লক করে দেয়। উল্টো ঘুরে বেডের দিকে তাকালে ইনায়াকে বসে বসে ঘুমাতে দেখে ভীষণ খারাপ লাগলো তার। লিটল কুইন এতে এত কাঁদলো, সারাটা রাস্তা কেঁদেছে। একটু ঘুমিয়েছিল যদিও, সেটুকু সময় একটু চুপ ছিল। ফাইজ ধীর পায়ে এগিয়ে যায়। ইনায়া বেডের কিনারায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ফাইজ ইনায়াকে কোলে নিয়ে মাঝখানের দিকে শুইয়ে দেয়। এরপর ইনায়ার পাশে বসে ইনায়ের গালে হাত রাখে। মেয়েটা ঘেমে গিয়েছে। সবচেয়ে বড় কথা, সারাদিন এত ভারী জিনিস পরে তার কুইন ভীষণ উইক। ফাইজ ইনায়ের গালে হাত দিয়ে আলতো স্বরে ডাকে, লিটল কুইন। ইনায়া তার মতো ঘুমিয়ে ফাইজ আরও বেশ কয়েকবার ডাকে। ইনায়ার কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। চোখ না খুলে দুহাত তুলে ফাইজের হাত ধরে ঘুম ঝরানো কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, কোন বেয়াদব রে, দেখিস না আমি ঘুমাচ্ছি। ফাইজ বাঁকা চোখে ইনায়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমের ঘরে এসব কি বলছে তার বউটা? ফাইজ ইনায়াকে টেনে তুলে বসালো। ইনায়া তবুও চোখ খুলল না। ফাইজ এক হাতে ইনায়াকে তার সাথে জড়িয়ে নিয়ে ডাকে, লিটল কুইন। ইনায়া চোখ বুঝে ঘুম জড়ানো কণ্ঠে রেগে বলে, আমাকে লিটল বলিস? লিটল মানে তো ছোট। তুই জানিস আমার বিয়ে হয়ে গেছে, আমি বড় হয়ে গেছি। যা ভাগ, আমার বর তোকে পেলে উগান্ডায় পাঠাবে।